Assalamu alaikum. Very, 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 very good morning to you all. How are you, pupil? সকাল সকাল স্টুডেন্ট কম থাকে, সবাই পড়ালেখা করতে চলে গিয়েছে নানা জায়গায়। তো আমরা অল্প অল্প স্টুডেন্ট নিয়ে পড়ালেখা করব আজকে, কিন্তু স্টুডেন্ট অল্প হইলেও কিন্তু আমরা পড়ালেখা করব বেশি। স্টুডেন্ট অল্প হইলেও কিন্তু আমরা পড়ালেখা করব বেশি। আমি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে হচ্ছে তোমাদের ক্লাস নিতে আসলাম। এই তো কালকে রাতে গেছিলাম সেহরি খাইতে। আল্লাহ রে, সেহরি খাইতে গিয়া দেখি এত মানুষ, এত মানুষ, মনে হয়েছে যে আমি কি সেহরি খাইতে এলাম নাকি হচ্ছে অন্য কিছু খাইতে আসলাম। মানে ভয়াবহ লেভেলের মানুষ রেস্টুরেন্ট গুলায়। তো এখন হচ্ছে যে মিনিমাম হচ্ছে আমি যেটায় বসছিলাম ওইটায় মিনিমাম 400 মানুষ, 300 মানুষ তো চোখ বন্ধ করে ওইখানে বুফে খাচ্ছিল। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে ক্লাস শুরু করি। যারা আছি আমরাই পড়বো। পচা 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 বাবু যারা ক্লাস করছেন না তাদের জন্য আমরা বসে থাকবো না। আচ্ছা আসো, চলো তাহলে হচ্ছে যে আমরা কোষের গঠনটা শুরু করছিলাম, কোষ গহ্বর পর্যন্ত পড়ছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা পড়বো নিউক্লিয়াস এবং ক্রোমোজোম। খুব দুইটি ইম্পর্টেন্ট টপিক। নিউক্লিয়াস এবং ক্রোমোজোম পড়লে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। এরপর বাকি থাকবে বংশগতীয় বস্তু। আমরা 9টা ক্লাসে শেষ করব বলছিলাম, বাট তোমরা দেখছো সাদা ভাইয়া কিন্তু কোনো ফাঁকিবাজি দেয়নি। এই যে 8টা ক্লাস নিলাম আমরা আজকে সহ, আমরা কিন্তু কোনো ফাঁকিবাজি দেইনি। আমরা প্রত্যেকটা ক্লাসেই 1.5 ঘন্টা প্লাস পর্যন্ত পড়ালেখা করেছি। বাট চ্যাপ্টারটা এত বড় যে আমাদের আসলে শেষ করতে আমরা পারছি না, বা শেষ করতে আমাদের সময় লাগছে। তো এটা নিয়ে আশা করি তোমাদের খুব বেশি অভিযোগ থাকা উচিত না যে ভাই কেন শেষ হইলো না। কারণ তোমরা তো যারা রেগুলার ক্লাস করছো তারা দেখছোই যে এখানে আসলে কিছু করার নাই, কারণ অধ্যায়ই বড়। তাহলে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কেন 9 ক্লাসে শিডিউল সাজাইছেন, আপনি আরো বেশি ক্লাসে সাজাইতেন। হ্যাঁ, এটা একটা অভিযোগ করতে পারো যে ভাই আপনি কেন 9 ক্লাসে শেষ হবে বলছেন। আচ্ছা, দেখো আমরা আজকে কি পড়বো, নিউক্লিয়াস। নিউক্লিয়াস 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 দেখো, নিউক্লিয়াস নাম শুনলেই মনে হয় কেন্দ্রবিন্দু, প্রাণকেন্দ্র, তারপর হচ্ছে যে তোমার একদম মেইন অংশ। নাম শুনলেই এরকম বোঝায়। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা নামে অভিহিত করা হয়। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র, 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 কেন্দ্রিকা। কেন্দ্রিকা, নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা বা কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়। তাহলে খেয়াল করে দেখো, নিউক্লিয়াস যে আছে, নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা বা কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসকে কি বলা হয়, কোষের প্রাণকেন্দ্র, মস্তিষ্ক বা আমাদের হচ্ছে কেন্দ্রিকা বলা হয়। তো হচ্ছে আমাদের দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত, আমাদের প্রোটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণু, আমাদের হচ্ছে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত, 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 দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত প্রোটোপ্লাজমে অবস্থিত, প্রোটোপ্লাজমে, প্রোটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু, প্রোটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু, অবস্থিত যে অঙ্গাণু ক্রোমাটিন জালক, অঙ্গাণু ক্রোমাটিন জালক, অঙ্গাণু ক্রোমাটিন জালক ধারণ করে। ক্রোমাটিন জালক কি আমরা একটু পর বলবো, এখন বলবো না। ক্রোমাটিন জালিকা ধারণ করে তাদের নিউক্লিয়াস বলে। ক্রোমাটিন জালিকা ধারণ করে, ক্রোমাটিন জালিকা ধারণ করে, ক্রোমাটিন জালিকা ধারণ করে, ক্রোমাটিন জালিকা ধারণ করে তাদের নিউক্লিয়াস বলে। ক্রোমাটিন জালিকা ধারণ করে তাদের নিউক্লিয়াস বলে, তাদের নিউক্লিয়াস বলে, তাদের কি বলে, তাদের হচ্ছে নিউক্লিয়াস বলে। তাদের কি বলি আমরা, তাদের হচ্ছে নিউক্লিয়াস বলে, তাদের নিউক্লিয়াস বলে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত প্রোটোপ্লাজমে অবস্থিত। এটা কিন্তু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না। পরীক্ষার মধ্যে কমনলি আসে, কমনলি ফিল করো যে নিচের কোনটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না কোনটা, আমাদের হচ্ছে নিউক্লিয়াস কিন্তু কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না, কারণ নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমে থাকে না। আমাদের প্রোটোপ্লাজমের 3টা অংশ, একটা হচ্ছে কোষ ঝিল্লি, একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস হচ্ছে সাইটোপ্লাজম বহির্ভূত একটা অঙ্গাণু, সো আমরা এই জন্য বলবো যে প্রোটোপ্লাজম এরা বিদ্যমান রয়েছে। এই যে নিউক্লিয়াস আছে,
এই নিউক্লিয়াসটা আবিষ্কার করেছে কে? আবিষ্কার করেছে বিজ্ঞানী রবার্ট ব্রাউন। অর্কিড পত্রকোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং নামকরণ করেন। আমাদের হচ্ছে কে আবিষ্কার করে? রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন কোথায়? অর্কিড গাছের মধ্যে। রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন মানে বাদামি, রবার্ট বাদামি আমাদের কোথায় এটা আবিষ্কার করে? অর্কিড উদ্ভিদে, অর্কিডের পাতায়, অর্কিডের পাতায় হচ্ছে আমাদের এই নিউক্লিয়াস আবিষ্কার করে। অর্কিডের পাতায় হচ্ছে যে আমাদের কি আবিষ্কার করে? অর্কিডের পাতায় হচ্ছে যে আমাদের নিউক্লিয়াস আবিষ্কার করে। অর্কিডের পাতায় হচ্ছে আমাদের এই নিউক্লিয়াস আবিষ্কার করে। অর্কিডের পাতায় হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করে। অর্কিডের পাতায় হচ্ছে এই নিউক্লিয়াস আবিষ্কার করে, নিউক্লিয়াস আবিষ্কার করে। অর্কিডের পাতায় হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করে। অর্কিডের পাতায় হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো যে রবার্ট ব্রাউন অর্কিডের পাতায় নিউক্লিয়াস আবিষ্কার করে। রবার্ট ব্রাউন কিসের পাতায় নিউক্লিয়াস আবিষ্কার করে? অর্কিডের পাতায় নিউক্লিয়াস আবিষ্কার করে। ঠিক আছে, এই নিউক্লিয়াস কথাটা ল্যাটিন নাক্স, ল্যাটিন নাক্স থেকে আসছে এই নিউক্লিয়াসের উৎপত্তি। ল্যাটিন নাক্স, ল্যাটিন অর্থ ল্যাটিন নাক্স, ল্যাটিন নাক্স, নাক্স শব্দ থেকে, ল্যাটিন নাক্স শব্দ থেকে নিউক্লিয়াসের উৎপত্তি। 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 ঠিক আছে, ল্যাটিন নাক্স শব্দ থেকে নিউক্লিয়াসের উৎপত্তি। ঠিক আছে, ল্যাটিন নাক্স শব্দ থেকে নিউক্লিয়াসের উৎপত্তি। নাক্স মানে হচ্ছে নাট। নাক্স মানে কি? নাক্স মানে হচ্ছে নাট। নাক্স মানে কি? নাক্স মানে হচ্ছে নাট। নাক্স মানে কি? নাক্স মানে হচ্ছে নাট। ঠিক আছে, নাক্স শব্দটা অর্থ নাট। আচ্ছা, নিউক্লিয়াসকে আবার ক্যারিয়ন, নিউক্লিয়াসের আরেকটা টার্ম হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে আরেকটা টার্ম ক্যারিয়ন দিয়েও প্রকাশ করে। নিউক্লিয়াসকে ক্যারি অন, ক্যারি অন। ঠিক আছে, ক্যারি অন দিয়েও নিউক্লিয়াসকে প্রকাশ করে। ক্যারিয়ন দিয়ে বেসিক্যালি কেন্দ্রিকা বোঝায়। ক্যারিয়নের বাংলা হচ্ছে কেন্দ্রিকা। ঠিক আছে, নিউক্লিয়াসের অনেক ধরনের নাম রয়েছে নর্মালি। তবে খেয়াল করো, নিউক্লিয়াস হচ্ছে কোষের কেন্দ্রিকা, প্রাণকেন্দ্র, কোষের মস্তিষ্ক। এটা প্রোটোপ্লাজমে অবস্থিত, দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত। ভেতরে ক্রোমাটিন জালিকা থাকে। ক্রোমাটিন জালিকা কি? পরাবো, সাবুর করো, সাবুর ক মেওয়া ফলতা হ্যাঁ। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখন নিউক্লিয়াস যে আছে, নিউক্লিয়াসের নর্মালি আমাদের প্রতি কোষে নিউক্লিয়াস কয়টা থাকে? নর্মালি প্রতি কোষে নিউক্লিয়াস একটা থাকে। তোমরা কি এমন কোনো কোষের নাম বলতে পারবা যেখানে নিউক্লিয়াস একদমই নাই? আহাকার, হাহাকার, নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস নাই, হাহাকার, হাহাকার, নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস নাই। এরকম কোনো কোষের নাম বলতে পারবা তোমরা যে জায়গায় নিউক্লিয়াস বিদ্যমান নেই? নিউক্লিয়াস বিদ্যমান নেই এরকম কোনো কোষের নাম বলতে পারবা? নিউক্লিয়াস বিদ্যমান নেই, নিউক্লিয়াস বিদ্যমান নেই এরকম কোষের নাম বলতে পারবা? নিউক্লিয়াস বিদ্যমান নেই এরকম কোষের নাম আছে আমাদের আরবিসি, পরিণত লোহিত রক্তকণিকা এবং পরিণত সিভ কোষ। তাহলে হচ্ছে আমাদের প্রতি কোষে নিউক্লিয়াস কয়টা থাকে? প্রতি কোষে একটা নিউক্লিয়াস থাকে। প্রতি কোষে অন্তত একটা নিউক্লিয়াস, প্রতি কোষে অন্তত একটা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, কোষে কোনো নিউক্লিয়াস নেই এরকম গঠন খুব রেয়ার, এবং হচ্ছে এরকম গঠন খুব কম দেখা যায়। কোষে কোনো নিউক্লিয়াস নেই, কোথায় কোথায় দেখা যায়? কোষে কোনো নিউক্লিয়াস নেই দেখা যায় হচ্ছে পরিণত আরবিসি। কোষে কোনো নিউক্লিয়াস নেই কই দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে পরিণত আরবিসি, পরিণত আরবিসি ও পরিণত সিভ কোষ। পরিণত কথা বলছে কেন? পরিণত টার্মটা ব্যবহার করছে কেন? পরিণত টার্মটা ব্যবহার করছে কারণ অপরিণত অবস্থায় তাদের মধ্যে হচ্ছে আমাদের এই নিউক্লিয়াস ছিল, বাট যখন তারা পরিণত হয়েছে, ম্যাচিউর হয়েছে, তখন তাদের নিউক্লিয়াসটা আর নেই। আরবিসি মানে কি? একটু পর জিজ্ঞেস করলে মাইট দিব। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকা। আরবিসি মানে কি? রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকা। আমরা জানি আমাদের বডিতে 3 ধরনের রক্ত কণিকা আছে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। লোহিত রক্ত কণিকার শর্ট ফর্ম হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল। আর হচ্ছে পরিণত সিভ কোষ। সিভ কোষ কিসের অংশ? জাইলেম আর ফ্লোয়েমের নাম ছোটবেলায় পড়ছো না, যে পরিবহন টিস্যু গুচ্ছ, পরিবহন টিস্যু জাইলেম ফ্লোয়েম। সেই ফ্লোয়েমের মধ্যে আছে কি? সিভ নল, সিভ কোষ। ঠিক আছে, সরি, সিভ নল বা সিভ কোষ, সঙ্গী কোষ। তো এরা হচ্ছে যে আমাদের কি এই দুইটা জায়গায় পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না।
অপরিণত অবস্থায় কিন্তু নিউক্লিয়াস রয়েছে। আমি যদি তোমাকে বলি যে কোন অপরিণত আরবিসিতে নিউক্লিয়াস বিদ্যমান আছে কি নাই, উত্তর হবে হ্যাঁ, অপরিণত আরবিসিতে নিউক্লিয়াস আছে। এরপর হচ্ছে যে আমাদের কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, একটা কোষে একের অধিক নিউক্লিয়াস থাকতে পারে। নিউক্লিয়াস একের অধিক থাকাটা স্বাভাবিক কিছু না, কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। কোষে কেমন নিউক্লিয়াস থাকতে পারে? একাধিক নিউক্লিয়াস থাকে। কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। কতগুলা? একাধিক, একের অধিক, মোর দেন ওয়ান নিউক্লিয়াস যদি আমাদের থাকে তখন তাকে আমরা কি বলবো? কোষে একাধিক নিউক্লিয়াস থাকে সেটাকে যদি হচ্ছে যে আমরা দুইটা ভাগে ডিস্ট্রিবিউশন করতে পারি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে হতে পারে, প্রাণী কোষের ক্ষেত্রে হতে পারে। উদ্ভিদ কোষে একাধিক নিউক্লিয়াস থাকলে তাকে আমরা কি বলবো? প্রাণী কোষে একাধিক নিউক্লিয়াস থাকলে তাকে আমরা কি বলবো? উদ্ভিদ কোষে একাধিক নিউক্লিয়াস আমাদের দেখা গেল। আর প্রাণী কোষে একাধিক নিউক্লিয়াস যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কি বলবো? উদ্ভিদ কোষে একাধিক নিউক্লিয়াস দেখতে পেলে আমরা কি বলবো? আর প্রাণী কোষে একাধিক নিউক্লিয়াস দেখতে পেলে কি করব বলবো? উদ্ভিদ কোষে যদি আমরা একাধিক নিউক্লিয়াস দেখতে পাই তখন সেটাকে কি বলা যায়? প্রাণী কোষে একাধিক নিউক্লিয়াস দেখা গেলে কি বলা যায়? উদ্ভিদ কোষে যখন একাধিক নিউক্লিয়াস দেখা যাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে সিনোসাইটিক। সিনোসাইটিক। উদ্ভিদ কোষে একাধিক নিউক্লিয়াস দেখা গেলে সেটাকে কি বলা হয়? সিনোসাইট। 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 সিনোসাইট বা বাংলায় হচ্ছে কি বলা হয়, এভাবে লেখে সিনোসাইট। 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 ঠিক আছে। আর হচ্ছে আমাদের প্রাণী কোষ বহু নিউক্লিয়াস বিশিষ্ট যখন হবে তখন সেটাকে বলা হয় সিনসাইট্রিয়াম। 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 সিনোসাইট আর একটা হচ্ছে সিনসাইট্রিয়াম। এই দুটো হচ্ছে আমাদের বহুকোষী উদ্ভিদ কোষ, বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষের ক্ষেত্রে আমরা এই দুইটা টার্ম ব্যবহার করতে পারি। তাহলে কি বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলি আমরা? সিনোসাইট। সিনোসাইট। সিনোসাইট বলতে কি বোঝায়? সিনোসাইট বলতে বোঝায় এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট নিউক্লিয়াস। ঠিক আছে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ সিনোসাইট। তো নর্মালি সিনোসাইট বলতে আসলে সিনোসাইট টার্মটাকে যদি ভাঙি, সিনো মানে হচ্ছে কমন, সিনো মানে হচ্ছে কমন, সাইট মানে হচ্ছে কোষ। কমন কোষ বা হচ্ছে জিনিসটা বলতে কি বোঝায়? সিনোসাইট মানে কি? সিনো, সিনো, সিও ই এন ও, সিনো মানে হচ্ছে কমন। কমন মানে একই, কমন মানে একই। আর সাইট মানে কি? সাইট মানে হচ্ছে সেল। সাইট ইজ ইকুয়াল টু হচ্ছে সেল। সাইট ইজ ইকুয়াল টু সেল। কমন সেল বা একই কোষ বলতে বেসিক্যালি কি বোঝায় এখানে? বেসিক বিষয়টা হচ্ছে যে এই যে উদ্ভিদ কোষগুলা, বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষগুলা, এটা ধরো একটা উদ্ভিদ, এই উদ্ভিদের মধ্যে এরকম চারটা পাঁচটা কোষ আছে। উদ্ভিদের মধ্যে এরকম চারটা পাঁচটা কোষ আছে। উদ্ভিদ যে আছে উদ্ভিদের ভেতরে এরকম হচ্ছে আমাদের কক্ষপথ আছে। উদ্ভিদ আছে, উদ্ভিদের ভিতরে এরকম কক্ষপথ আছে। কক্ষপথ দিয়ে ধরো হচ্ছে পাঁচটা কোষ, 1 2 3 4 5টা কোষ মিলে আমাদের উদ্ভিদটা তৈরি হয়েছে। প্রত্যেকটা জায়গায় একটা করে নিউক্লিয়াস আছে, প্রতিটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস আছে। কোনো কারণে এই যে আমাদের যে পর্দাগুলা থাকে, যে পর্দাগুলা কোষগুলাকে আলাদা করে, সেই পর্দাগুলা কোনো কারণে হয় এই পর্দাগুলার মাঝে গ্যাপ থাকে অথবা এই পর্দাগুলা থাকে না। পর্দাগুলার মাঝে গ্যাপ থাকে অথবা এই পর্দাগুলাই থাকে না। পর্দাগুলার মাঝে গ্যাপ থাকে অথবা এই পর্দাগুলাই থাকে না। পর্দাগুলা কোনো কারণে হচ্ছে যে না থাকতে পারে। পর্দাগুলা কোনো কারণে না থাকতে পারে। পর্দাগুলা কোনো কারণে না থাকতে পারে। তো পর্দাগুলা যদি পর্দাগুলার মধ্যে গ্যাপ বা পর্দাগুলা কোনো কারণে যদি না থাকে তাহলে এইখানে এই কোষটা কি হয়ে যায়? একটা কমন সেল হয়ে যায়। যে এখানে হচ্ছে এই উদ্ভিদটার মধ্যে আমাদের এক নিউক্লিয়াস বিশিষ্ট কোষ ছিল, সেই এক নিউক্লিয়াস বিশিষ্ট কোষগুলোর মধ্যবর্তী পর্দা বিলুপ্ত হয়ে যায় অথবা পর্দা কোনো কারণে যদি না থাকে তখন কি হয়ে যায়? এটা পুরোটা একটা কমন সেল হয়ে যায়। এই যে কমন সেল হয়ে গেল, এই কমন সেলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? যে এখানে আমাদের বহু নিউক্লিয়াস বিশিষ্ট অনেকগুলো নিউক্লিয়াস দেখা যাচ্ছে, কিন্তু পুরাটা মিলে একটা কমন সেল হয়ে গেছে। মানে 5টা সেল ছিল, তারা আলাদা আলাদা না থেকে এখন তারা একটা কমন সেল হিসাবে কাজ করছে। তখন সেটাকে আমরা কি বলি? সিনোসাইট বলি। সিনসাইট্রিয়ামের ক্ষেত্রে সেম কথা। সিনসাইট্রিয়ামের ক্ষেত্রে সেম কথা, যে আমাদের এরা কমন সেল হিসাবে কাজ করে। তো উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সিনোসাইটিক কাদের মধ্যে আমরা দেখতে পাই? কারা হচ্ছে সিনোসাইটিক হবে? আমাদের বিশেষজ্ঞে বিভিন্ন শৈবাল এবং ছত্রাক হচ্ছে আমাদের এই সিনোসাইটিক গঠন দেখাবে। কারা কারা দেখাবে? শৈবাল এবং ছত্রাক আমাদের সিনোসাইটিক গঠন দেখাবে। শৈবাল এবং ছত্রাক, শৈবাল এবং ছত্রাক, শৈবাল এবং ছত্রাক দেখাবে। শৈবাল এবং ছত্রাক, শৈবাল এবং ছত্রাক হচ্ছে আমাদের দেখাবে। ছত্রাকের মধ্যে যেমন হচ্ছে পেনিসিলিয়াম,
পেনিসিলিয়াম দেখাবে আমাদের। পেনিসিলিয়াম নামক ছত্রাকটা হচ্ছে আমাদের সিনোসাইটিক গঠন বা বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠন দেখাবে। আর হচ্ছে শৈবাল যে আছে, শৈবালটার মধ্যে আমাদের কি, শৈবালের মধ্যে নাম হচ্ছে একটা বাউচেরিয়া, মানে শৈবালের একটা গোত্রের নাম বাউচেরিয়া, একটার নাম হচ্ছে বট্রিডিয়াম, বাউচেরিয়া বট্রিডিয়াম বাউচেরিয়া বট্রিডিয়াম। আর আরেকটা হচ্ছে যে আমরা আরেকটা দেখতে পাই হচ্ছে স্যাফারোলোপ্লিনা, যাক আমরা স্যাফেরেলোপ্লিয়া, এটা জাস্ট নামটা লিখে রাখো। আমারই নাম উচ্চারণ হইতেছে না মুখ দিয়ে, স্যাফি, আমার পোলাপানার কিভাবে মনে রাখবে, স্যাফিরোপ্লিয়া। তাহলে হচ্ছে খেয়াল করে দেখো যে আমাদের শৈবাল বাউচেরিয়া, বট্রিডিয়াম, স্যাফিরোপ্লিয়া, এই তিনটা হচ্ছে যে আমাদের শৈবাল আমরা দেখতে পাচ্ছি। এই শৈবালগুলা আমাদের হচ্ছে সিনোসাইটিক গঠন দেখায়, সিনোসাইটিক গঠন এই শৈবালগুলো দেখায়। আর সিনসাইট্রিয়াম মানে হচ্ছে প্রাণীকোষ বহু নিউক্লিয়াস বিশিষ্ট, এটা রেয়ার, প্রাণীকোষ বহু নিউক্লিয়াস বিশিষ্ট এটা রেয়ার। এটা হয় বেসিক্যালি আমাদের কার্ডিয়াক মাসেল, আমাদের কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশির মধ্যে আমরা এরকম গঠন দেখতে পাই। কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি গঠনটা এরকম হয়। কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশির মধ্যে আমাদের গঠন এরকম হয়, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশির মধ্যে আমাদের গঠন এরকম হয়, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশির মধ্যে আমাদের গঠন এরকম হয়। মাঝে হচ্ছে একটু গ্যাপ থাকে, মাঝে একটু গ্যাপ থাকে আমাদের, এখানে একটু গ্যাপ থাকে কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশির মধ্যে। এবং এই কারণে দেখা যায় যে আমাদের এই নিউক্লিয়াসটা সবাই, মানে প্রত্যেকটা নিউক্লিয়াস সবাই দাবি করে বসে। তো এখানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ দেখা যায়, যদিও এটা আমাদের উদ্ভিদ কোষের মধ্যে এত হয় না। উদ্ভিদ কোষে যেমন দেখা যায় কোনো লেয়ারই থাকে না, উদ্ভিদ কোষের মধ্যে কোনো লেয়ারই থাকে না, কিন্তু প্রাণী কোষের মধ্যে থাকে। সিনসাইটিয়াম বলতে বেসিক্যালি সিন মানে কি টুগেদার, আর হচ্ছে সেল, সাইট মানে তো সেল, মানে হচ্ছে যেখানে সেলগুলো একসাথে থাকে তাকে সিনসাইটিয়াম বলি। সিনসাইটিয়াম মানে হচ্ছে যে এটার যদি হচ্ছে আমি তোমাকে ইংরেজিটা দেখাই, সিনসাইটিয়াম। সিন মানে কি, সিন কথাটা দিয়ে বোঝায় SYN, সিনক্রোনাইজ, বা এটাকে বলে টুগেদার, সিন দিয়ে বোঝায় টুগেদার। আর সাইট মানে কি, সাইট মানে হচ্ছে কোষ, সাইট মানে সেল, সাইট মানে সেল, যেখানে সেলগুলো একসাথে থাকে, একসাথে লেগে আছে সেলগুলো, এবং সেলগুলো একসাথে লেগে থেকে বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠন তৈরি করছে। তাহলে খেয়াল করে দেখো, সহজ ভাষায় আমি তোমাকে বলি যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠন বলতে বেসিক্যালি কি বোঝায়। আমাদের বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠন অ্যাজ ইউজুয়াল খুব বেশি থাকে না, কিন্তু অল্প কিছু জায়গায় বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠন আমরা দেখতে পাই। নর্মালি প্রতি কোষে একটা করে নিউক্লিয়াস বিদ্যমান থাকে, এবং এটাই হচ্ছে যে আমাদের কোষের মধ্যে মেইন ঘটনা। এই যে আমাদের নিউক্লিয়াস বিদ্যমান থাকে, বহু নিউক্লিয়াস, আর কিছু থাকে যে নিউক্লিয়াস নেই, পরিণত আরবিসি আর হচ্ছে পরিণত সিভ কোষের মধ্যে আমাদের কি নাই, পরিণত আরবিসি আর পরিণত সিভ কোষের ভেতরে আমাদের কোনো নিউক্লিয়াস থাকে না। এখন কথা হচ্ছে যে আমাদের এই কিছু কিছু জায়গায় বহু নিউক্লিয়াস থাকতে পারে। বহু নিউক্লিয়াস কোন কোন জায়গায় থাকে, বহু নিউক্লিয়াস থাকে হচ্ছে আমাদের উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে। উদ্ভিদ কোষে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় সিনোসাইটিক, আর প্রাণী কোষে সিনসাইট্রিয়াম বলি। দুইটা দিয়েই বোঝায় যে একটা কমন সেল বা সেলগুলো একসাথে আছে এরকম বোঝায়। সিনোসাইটের মানে হচ্ছে কমন সেল, আর সিনসাইটিয়ামের মানে হচ্ছে টুগেদার সেল, মানে একই কথা, মানে সেলগুলো একসাথে আছে। এখানে কি হয় যে আমাদের কোষগুলার মধ্যবর্তী অনেকগুলা কোষের মধ্যবর্তী পর্দা চলে যায়, ফলে হচ্ছে 5টা বা 6টা কোষ মিলে একটা কোষ হয়ে যায়। এবং এক কোষে তাহলে কি থাকে, আগে 5টা কোষে 5টা নিউক্লিয়াস ছিল, এখন একটা কোষেও 5টা নিউক্লিয়াস থাকবে, মধ্যপর্দা চলে গিয়েছে। তো এরকম বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ শৈবাল এবং ছত্রাকে দেখা যায়। ছত্রাকের মধ্যে পেনিসিলিয়াম খুব ভালো একটা উদাহরণ, আর হচ্ছে আমাদের শৈবালের মধ্যে বাউচেরিয়া, বট্রিডিয়াম আমরা মনে রাখবো। আর সিনসাইট্রিয়াম প্রাণী কোষে খুব বেশি দেখা যায় না, এটা কার্ডিয়াক মাসেলের মধ্যে দেখা যায়, কার্ডিয়াক মাসেলের মধ্যে দেখা যায়। নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার হয়, অন্য যে কোনো আকৃতিও আমাদের নিউক্লিয়াস হতে পারে। নিউক্লিয়াস সাধারণত কি হয়, বৃত্তাকার হয়, নিউক্লিয়াস যে কোনো অন্য আকৃতিরও হতে পারে। ঠিক আছে, আমাদের নিউক্লিয়াস সাধারণত, আমাদের নিউক্লিয়াস কেমন হয়, নিউক্লিয়াস বৃত্তাকার হয়, নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার হয়, অন্য যে কোনো আকৃতি হতে পারে। আমরা হচ্ছে যে এইটাই মনে রাখবো, নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার হয়, নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার হয়, নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার হয়, নিউক্লিয়াস সাধারণত কেমন হয়, বৃত্তাকার হয়, নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার হয়, নিউক্লিয়াস সাধারণত আমাদের বৃত্তাকার হবে। ফার্স্ট অফ অল নিউক্লিয়াস সাধারণত কি হবে, বৃত্তাকার হবে। সেকেন্ড অফ অল যে কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার হবে। নিউক্লিয়াস হচ্ছে প্রাণী কোষে নিউক্লিয়াস হচ্ছে, প্রাণী কোষে তো কোষ গহ্বর, ছোট ছোট গহ্বর থাকে না, প্রাণী কোষে নিউক্লিয়াস হচ্ছে কোষের কেন্দ্রে অবস্থান করে, নিউক্লিয়াস
কোষের কেন্দ্রে অবস্থান করে। প্রাণী কোষের নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে, কোষের কেন্দ্রে থাকে। প্রাণী কোষের নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে, ঠিক আছে। আর উদ্ভিদ কোষে হচ্ছে এক পাশে সরে যায়, কারণ হচ্ছে কোষ গহ্বর বড় থাকায় উদ্ভিদ কোষে হচ্ছে কোষ গহ্বরের এক পাশে থাকে। উদ্ভিদ কোষে হচ্ছে কোষ গহ্বরের এক পাশে থাকে। উদ্ভিদ কোষে আমাদের কোষ গহ্বরের এক পাশে থাকে। যে কোনো এক পাশে হচ্ছে দিকে ঠেলে দেয়, এক পাশে থাকে। আর এরা হচ্ছে একটা কোষের মোট আয়তনের 10 থেকে 15% জায়গা দখল করে। ব্যতিক্রম হচ্ছে শুক্রাণু। শুক্রাণুর মস্তকের 90% জায়গায় এরা দখল করে রাখে, ঠিক আছে। বা শুক্রাণু 90% জায়গা এরা দখল করে। এরা একটা কোষের 10 থেকে 15% জায়গা দখল করে। কোষের বেশি জায়গা দখল করে না, কোষের 10 থেকে 15% জায়গা দখল করে। 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 কোষের কত পার্সেন্ট জায়গা দখল করে? 10 থেকে 15% জায়গা দখল করে একটা কোষের মধ্যে। এবং হচ্ছে যে ব্যতিক্রম হচ্ছে শুক্রাণুর 90% জায়গা। শুক্রাণু বা এদের আরেকটা নাম কি? এদের আরেকটা নাম হচ্ছে স্পার্ম। শুক্রাণু বা স্পার্মের হচ্ছে আমাদের 90% জায়গা দখল করে। শুক্রাণু বা স্পার্মের 90% জায়গা দখল করে। ঠিক আছে, এই হয়েছে আমাদের কথা। নিউক্লিয়াসের কাজ হচ্ছে, এরা হচ্ছে আমাদের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। এরা হচ্ছে ক্রোমোজোম ধারণ করে, যা হচ্ছে আমাদের জীবের বংশগতি ও বৈশিষ্ট্য রক্ষা করে। এরা আরএনএ প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রেখে, অনেক কথাবার্তা আছে। আমরা এগুলো মূলত যে নিউক্লিয়াসের গঠন পড়বো আগে। নিউক্লিয়াসের মধ্যে বেসিক্যালি 4টা জিনিস থাকে। নিউক্লিয়াসের গঠন হচ্ছে আমাদের, এই নিউক্লিয়াস হচ্ছে 4টা অংশ নিয়ে গঠিত। নিউক্লিয়াসের গঠন 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 কি? 4টা অংশ নিয়ে গঠিত। এক নম্বর কি থাকে? এক নম্বর থাকে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এক নম্বর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি। দুই নম্বর হচ্ছে নিউক্লিওপ্লাজম। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে নিউক্লিওলাস। আর 4 নম্বরে হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই 4টা অংশ নিয়ে বেসিক্যালি হচ্ছে আমাদের কি গঠিত? আমাদের একটা নিউক্লিয়াস গঠিত, ক্রোমাটিন তন্তু, ঠিক আছে, ক্রোমাটিন তন্তু। তো এই 4টা বিষয় নিয়ে হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস গঠিত। একটা আদর্শ নিউক্লিয়াসের মধ্যে এই 4টা অংশ দেখতে পাই। নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি বা এনভেলপ বলি। ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা এনভেলপের বিশেষত্ব কি? দেখো, নিউক্লিয়ার ঝিল্লি বা এনভেলপ, নিউক্লিয়ার ঝিল্লি বা এনভেলপ। নিউক্লিয়াসে একটা দ্বিস্তরী ঝিল্লি থাকে। নিউক্লিয়াসে কি থাকে? একটা দ্বিস্তরী ঝিল্লি থাকে। নিউক্লিয়াস যে আছে সেই নিউক্লিয়াসে দ্বিস্তরী ঝিল্লি থাকে। নিউক্লিয়াসে আমাদের হচ্ছে এই দ্বিস্তরী ঝিল্লি থাকে। নিউক্লিয়াসে দ্বিস্তরী ঝিল্লি থাকে। নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে দ্বিস্তরী ঝিল্লি থাকে, যা ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি।
যা ফসফোলিপিড ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি, 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 ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি। কি দিয়ে তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এটার একটা নিউক্লিয়াসের ছবি একটু শিখে আসি। নিউক্লিয়াসের ছবি একটা শিখে আসি। নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের তো এটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার আবরণ। তো আচ্ছা, এটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার আবরণ। এর একদম কেন্দ্রবিন্দুতে থাকে হচ্ছে আমাদের একটা নিউক্লিওলাস। কেন্দ্রবিন্দুতে কি থাকে? কেন্দ্রবিন্দুতে থাকে হচ্ছে নিউক্লিওলাস থাকে। এর চারপাশে এই নিউক্লিওলাস থেকে আমাদের বের হয় হচ্ছে ক্রোমাটিন তন্তু। নিউক্লিওলাস থেকে বের হয় হচ্ছে ক্রোমাটিন তন্তু। নিউক্লিওলাস থেকে বের হয় ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, চিকন চিকন তন্তু। ক্রোমাটিন তন্তু হচ্ছে ক্রোমোজোম গঠনের পূর্ব অবস্থা। ঠিক আছে, ক্রোমোজোমগুলা, এই ক্রোমাটিন তন্তুগুলা পেঁচায় পেঁচায় ক্রোমোজোম তৈরি হয়। আর এর মাঝে কি থাকে? এর মাঝে থাকে হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। আচ্ছা, এই কোষ ঝিল্লিটা এবং এ পর্যন্ত আমরা যত কোষ ঝিল্লি দেখে আসছি বা দ্বিস্তরী আবরণ দেখে আসছি, তার মধ্যে বেসিক পার্থক্য কি বলতো? এই কোষ ঝিল্লির সাথে আমাদের অন্য কোষ ঝিল্লিগুলার বেসিক কি পার্থক্য তুমি দেখতে পাচ্ছ বাইরে থেকে? এক্সটার্নালি ছবি দেখে তোমার কাছে মনে হচ্ছে কি পার্থক্য এদের মাঝে বিদ্যমান রয়েছে? কি পার্থক্য এদের মাঝে বিদ্যমান রয়েছে? তুমি বাইরে থেকে এক্সটার্নালি দেখে তোমার কাছে কি মনে হচ্ছে? এদের মাঝখানে কি পার্থক্য বিদ্যমান রয়েছে? কি পার্থক্য এই জায়গায় আমাদের রয়েছে? কি পার্থক্য এখানে রয়েছে? বলো, কি পার্থক্য এখানে রয়েছে? কি পার্থক্য এই জায়গায় রয়েছে? কি পার্থক্য এখানে রয়েছে? কি পার্থক্য এখানে রয়েছে? ঠিক আছে, যে ধরো আমাদের অন্য জায়গার ঝিল্লির সাথে এই জায়গার ঝিল্লির বেসিক পার্থক্যটা কি বলতো? এই যে মাত্র হচ্ছে পিঙ্কি করে দিলাম আগে, মাঝে মাঝে ফাঁকা ফাঁকা খণ্ড আছে বা রন্ধ্র আছে। ভেরি গুড। তাহলে হচ্ছে আমাদের কি আছে? আমাদের হচ্ছে ফাঁকা রন্ধ্র আছে। এই সকালে এত কম মানুষ কেন? এর আগের দিনও তো সকালে ক্লাস নিলাম হচ্ছে যে ভালো মানুষ ছিল, মাত্র 57 জন। সকালে এতজনের সকালবেলা অন্য জায়গায় ক্লাস থাকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কি থাকে? এই জায়গায় কি দেখতে পাচ্ছি? এখানে ফাঁকা রন্ধ্র আছে। তাহলে এইটাই হচ্ছে এখানে সবচেয়ে মেইন কনসেপ্ট বা মেইন ভিন্নতা। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ঝিল্লি, দ্বিস্তরী নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ, সেই নিউক্লিয়ার এনভেলপের মধ্যে রন্ধ্র রয়েছে, যেটা আর কোথাও থাকে না। নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ, যেখানে হচ্ছে যে আমাদের অন্য কোনো জিনিস আর নেই। নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ আমরা দেখতে পাচ্ছি। আর এই জায়গায় এগুলাকে বলি আমরা নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র, এই রন্ধ্রগুলোর মধ্যে দেখা যায় একটা প্রোটেকশন থাকে, যে প্রোটেকশনটা নাইলে তো কি হইতো, ইজিলি সব যাতায়াত করতো। আমার রন্ধ্র থাকলে বা ছিদ্র থাকলেও সেই ছিদ্র পথে, যেহেতু এটা নিউক্লিয়াস, তো আমাকে কোনো কিছু প্রবেশ করতে দিলে বা বের করতে দিব যখন আমরা, অবশ্যই আমাকে হচ্ছে ওইটাকে একটা কন্ট্রোল করে বের করতে হবে বা প্রবেশ করতে হবে। যে কোনো কিছু তো আমরা বের বা প্রবেশ করতে দিতে পারি না। এই ভেতরে যে তরল পদার্থগুলো থাকে, সেই তরল পদার্থগুলোর নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, 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 নিউক্লিওপ্লাজম। তারপর এই যে তন্তুগুলা, এই তন্তুগুলাকে বলা হয় হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই তন্তুগুলাকে কি বলা হয়? এই তন্তুগুলাকে বলা হয় হচ্ছে ক্রোমাটিন তন্তু। আর হচ্ছে যে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। এটা কি আমাদের? এটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, 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 নিউক্লিওলাস। তো এটা তো তোমরা ছোটবেলা থেকেই শিখে আসছো ছবিটা। নিউক্লিওলাস
নিউক্লিয়াসের ছবি হচ্ছে ছোটবেলা থেকেই আঁকো না, চিত্র নিউক্লিয়াস। চিত্র হচ্ছে কি? চিত্র হচ্ছে নিউক্লিয়াসের চিত্র, নিউক্লিয়াস। তাহলে চিত্র কি? চিত্র হচ্ছে নিউক্লিয়াস, চিত্র হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমাদের এই নিউক্লিয়াস, চিত্র কি? চিত্র হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে নিউক্লিয়াসে দ্বিস্তরী ঝিল্লি থাকে যা ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি হয় আমাদের। এখানে মেইন বৈশিষ্ট্য হচ্ছে এখানে নিউক্লিয়ার এনভেলপে আমাদের ছিদ্র বা রন্ধ্র থাকে যা অন্য আবরণীতে থাকে না। এই নিউক্লিয়ার এনভেলপে এই নিউক্লিয়ার এনভেলপে ছিদ্র বা রন্ধ্র থাকে। নিউক্লিয়ার এনভেলপে ছিদ্র বা রন্ধ্র থাকে। নিউক্লিয়ার এনভেলপে ছিদ্র বা রন্ধ্র থাকে, ছিদ্র বা রন্ধ্র থাকে, যা অন্য কোথাও থাকে না, যা অন্য কোথাও থাকে না, যা অন্য কোনো ঝিল্লিতে 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 থাকে না, অন্য কোনো ঝিল্লিতে থাকে না। তাহলে খেয়াল করো, নিউক্লিয়ার এনভেলপে ছিদ্র বা রন্ধ্র থাকে যা অন্য কোনো ঝিল্লিতে আমাদের কি করে না? থাকে না। এই যে নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাসগুলা প্রায় 9 মিলিমিটার হয়। নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাসগুলা কি থাকে? 9 মিলিমিটার হয়। এরা একটা প্রোটিন নেটওয়ার্ক দ্বারা আমাদের হচ্ছে এরা আবৃত অবস্থায় থাকে, একটা প্রোটিন নেটওয়ার্ক দ্বারা আবৃত অবস্থায় থাকে। বেসিক্যালি এই জায়গায় একটা ট্রান্সপোর্টার প্রোটিন থাকে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই যে দেখো, এই নিউক্লিয়ার রন্ধ্রটা আমাদের হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস, নিউক্লিয়ার রন্ধ্র হচ্ছে আমাদের 9 মিলিমিটার হয়। নিউক্লিয়ার রন্ধ্র হচ্ছে 9 মিলিমিটার হয়। নিউক্লিয়ার রন্ধ্র হচ্ছে 9 মিলিমিটার হয়। অ্যাপ্রক্সিমেটলি নিউক্লিয়ার রন্ধ্র কয় মিলিমিটার হয়? নিউক্লিয়ার রন্ধ্র অ্যাপ্রক্সিমেটলি 9 মিলিমিটার হয়। নিউক্লিয়ার রন্ধ্র অ্যাপ্রক্সিমেটলি কয় মিলিমিটার হয়? নিউক্লিয়ার রন্ধ্র অ্যাপ্রক্সিমেটলি 9 মিলিমিটার হয়। 9 মিলিমিটার হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র হয়। এবং এটি একটা প্রোটিন নেটওয়ার্ক দ্বারা, এই রন্ধ্রগুলা একটা প্রোটিন নেটওয়ার্ক দ্বারা আবৃত থাকে, প্রোটিন নেটওয়ার্ক দ্বারা আবৃত থাকে। কারণ এই জায়গাটা তো একদম ওপেন রেখে দেওয়া যাবে না, নেটওয়ার্ক দ্বারা আবৃত থাকে। বেসিক্যালি এই জায়গাটা দিয়ে হচ্ছে যে আমাদের প্রোটোপ্লাজমের সাথে এই নিউক্লিওপ্লাজমের বা এই প্রোটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে পদার্থের আদান প্রদান করা হয়। প্রোটিন নেটওয়ার্ক দ্বারা আবৃত থাকে, একে, এই প্রোটিনটাকে বলা হয়, একে ট্রান্সপোর্টার বলে, একে ট্রান্সপোর্টার প্রোটিন 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 বলে, একে কি বলে? একে ট্রান্সপোর্টার প্রোটিন বলে, ট্রান্সপোর্টার প্রোটিন বলে। ট্রান্সপোর্টার প্রোটিনের কাজ কি? ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। বইয়ে অনেক ডিটেলসে বলা আছে, স্পোক থাকে, একটা ছবি দেওয়া আছে যে এই নিউক্লিয়ার রন্ধ্রে যে প্রোটিন নেটওয়ার্কগুলা এগুলা কিভাবে বিদ্যমান থাকে, এর একটা বিশাল ছবি দেওয়া আছে বইয়ের মধ্যে, কোনো দরকার নেই পড়া। কাজ হচ্ছে সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, এই যে বাইরে যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজম হতে আমার ভেতরে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং হচ্ছে ক্রোমাটিন তন্তুকে আলাদা রাখা। কারণ এই ঝিল্লিটাই কি করতেছে? সাইটোপ্লাজম থেকে এই সব কিছুকে আলাদা করতেছে। কাজ কি? কাজ হচ্ছে সাইটোপ্লাজম থেকে কাজ হচ্ছে আমাদের, কাজ হচ্ছে এক নাম্বার সাইটোপ্লাজম থেকে, সাইটোপ্লাজম থেকে হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম আর হচ্ছে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন ফাইবারকে আলাদা রাখা, ক্রোমাটিন ফাইবারকে কি করা? আলাদা রাখা। যেমন ক্রোমাটিন ফাইবারগুলোকে আলাদা রাখতেছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের এই অভ্যন্তরীণ দ্রব্য ও বহিস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা করা। আমাদের হচ্ছে এই অভ্যন্তরীণ দ্রব্য, এই যে আমাদের হচ্ছে ভেতরের দ্রব্য আর বহিস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা করা। অভ্যন্তরীণ দ্রব্য ও বহিস্থ সাইটোপ্লাজমীয় দ্রব্যের মধ্যে সাইটোপ্লাজমীয় দ্রব্যের মাঝে তাহলে খেয়াল করো যে আমাদের অভ্যন্তরীণ দ্রব্য এবং বহিস্থ সাইটোপ্লাজমীয় দ্রব্যের মাঝে আমাদের সংযোগ রক্ষা করা
রক্ষা করা, সংযোগ রক্ষা করা, এটা একটা কাজ, ঠিক আছে। আর এই নিউক্লিয়ার ঝিল্লির সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেসিক্যালি লেগে থাকে, বা এদের থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের হচ্ছে যে তৈরি হয় অনেক জায়গায় বলা হয়, তাহলে হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করা। এই আমাদের হচ্ছে নিউক্লিয়ার এনভেলপটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে ইয়ারের সাথে যুক্ত হয়ে আমাদের নিউক্লিয়াসের অবস্থানটাকে দৃঢ় করা, যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করা, নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করা, নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করা। মানে হচ্ছে যে ধরো তুমি যখনই কোনো কিছুর সাথে যুক্ত থাকবা তখন কিন্তু তোমার পজিশনটা একটু স্ট্রং হবে, ঠিক আছে। ভালো কিছুর সাথে যদি যুক্ত থাকো, খারাপ কিছুর লগে যুক্ত থাকলে পজিশন স্ট্রং এর জায়গায় আরো হচ্ছে উইক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা এনভেলপের কাজ। ট্রান্সপোর্টার প্রোটিন বলা হয় কারণ এই প্রোটিনটা হচ্ছে বাইরের যে সাইটোপ্লাজমীয় যে দ্রব্য আছে এবং অভ্যন্তরীণ দ্রব্য এদের মধ্যে সংযোগ রক্ষার কাজ করে। ইজি 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 পিজি ইজি পিজি। আচ্ছা, এরপর দেখো নেক্সট যে বিষয়টা আমাদের রয়েছে সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত। নিউক্লিওপ্লাজম 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 হচ্ছে এই দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত, দ্বিস্তরী যে ঝিল্লি আছে সেই দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত, দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত, এই যে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত ঘন স্বচ্ছ দানাদার তরল পদার্থকে ঘন স্বচ্ছ দানাদার আবৃত ঘন স্বচ্ছ দানাদার তরল পদার্থকে হচ্ছে আমাদের কি বলে, ঘন স্বচ্ছ দানাদার তরল পদার্থকে আমাদের হচ্ছে নিউক্লিওপ্লাজম বলে, নিউক্লিওপ্লাজম বলে, ঠিক আছে। এই নিউক্লিওপ্লাজমকে ক্যারিওলিম্ফো বলা হয়। নিউক্লিওপ্লাজমকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজমকে ক্যারিওলিম্ফো বলে। একে ক্যারিওলিম্ফো বলে, একে ক্যারিওলিম্ফো বলে, একে ক্যারিওলিম্ফো বলে, একে কি বলে? ক্যারিওলিম্ফো বলে। কি বলে? ক্যারিওলিম্ফো বলে, ক্যারিওলিম্ফ বলার কারণ কি? দেখো নিউক্লিয়াস মানে আমি তোমাকে পড়ে আসছি না, ক্যারিয়ন, আর লিম্ফ মানে লসিকা মানে সাদা তরল, ঠিক আছে, লসিকা মানে স্বচ্ছ তরল, তাহলে হচ্ছে সেখান থেকে আসছে ক্যারিওলিম্ফ। ক্যারিও মানে কি? ক্যারিও মানে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে তরল বুঝাইতে লিম্ফ ওয়ার্ডটা ব্যবহার করছে। লিম্ফ বলতে বেসিক্যালি আমরা লসিকা বুঝাই, ঠিক আছে। এটা হচ্ছে কাজ কি? এর কাজ হচ্ছে ক্রোমাটিন জালিকা ধারণ, নিউক্লিওলাস ধারণ, মানে বেসিক্যালি ধারণ করবে কি? ঝিল্লিটা ভিতরে সব ধারণ করবে। নিউক্লিওপ্লাজম এর ভেতর দুইটা জিনিস যে আছে, একটা নিউক্লিওলাস একটা ক্রোমাটিন তন্তু, এদেরকে ধারণ করবে। কাজ কি? কাজ হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে যে আমাদের এক নাম্বার হচ্ছে আমাদের এই কাজের মধ্যে এক নম্বর হচ্ছে ক্রোমাটিন জালিকা ধারণ, নিউক্লিওলাস ধারণ। এক নম্বর কাজ কি? এক নম্বর কাজ হচ্ছে নিউক্লিওলাস ধারণ। এক নম্বর কাজ হচ্ছে নিউক্লিওলাস ধারণ। দুই নম্বর হচ্ছে ক্রোমাটিন জালক ধারণ। এক নম্বর নিউক্লিওলাস ধারণ, দুই নম্বর হচ্ছে ক্রোমাটিন জালক ধারণ, ঠিক আছে। আর তিন নম্বর বিষয় হচ্ছে যে আমাদের এই যে নিউক্লিওলাস যে বিভিন্ন বিক্রিয়া ঘটে,
এনজাইম কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। নিউক্লিয়াসের বিভিন্ন জৈবিক কাজে সাহায্য করে। নিউক্লিয়াসের বিভিন্ন কাজ ঘটে, যেমন হচ্ছে যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ডিএনএ থেকে আরএনএ তৈরি, আরএনএ থেকে আরএনএ তৈরি, এই যে বিভিন্ন কাজগুলায় সেগুলায় তারা হেল্প করে। এছাড়াও নিউক্লিয়াসের আরও যদি কোনো কাজ থাকে সেখানে হেল্প করবে। নিউক্লিয়াসের জৈবিক কাজে সাহায্য করে, 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 নিউক্লিয়াসের যে বেসিক কাজ আছে সেই বেসিক কাজে হচ্ছে তারা সাহায্য করে। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এনজাইম ক্রিয়ালাপের এনজাইম ক্রিয়ার মূল ক্ষেত্র হিসেবে কাজ করে, 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 মূল ক্ষেত্র হিসেবে কাজ করে, এনজাইম ক্রিয়ার মূল ক্ষেত্র হিসেবে কাজ করে, এনজাইম ক্রিয়ার মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। ঠিক আছে, এনজাইমের যে কার্যকারিতা সেটার মেইন ফোকাস সেন্টার হিসেবে এটা কাজ করে। কারণ হচ্ছে যে এই যে তরলটা আছে এই তরলের মধ্যেই বেসিক্যালি সকল এনজাইম থাকে যেগুলো আমাদের ডিএনএ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশনে হেল্প করে। নিউক্লিওলাস, নিউক্লিওলাস হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে ঘন নিউক্লিওলাস, 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 নিউক্লিওলাস হচ্ছে আমাদের কি, নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে ছোট এবং অধিকতর ঘন গোলাকার বস্তু, নিউক্লিয়াসের মধ্যে ছোট এবং অধিকতর ঘন গোলাকার বস্তু। দেখো বলে না যে ওস্তাদেরও ওস্তাদ আছে, ঠিক আছে, ওস্তাদেরও ওস্তাদ আছে। একটা কোষের মধ্যে সবচেয়ে ঘন এবং বাইরে থেকে দেখা যায় এরকম বস্তু হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে আরো ঘন বস্তু আছে, সেটার নাম নিউক্লিওলাস। নিউক্লিওলাস, নিউক্লিয়াসে যে ছোট এবং অধিকতর ঘন বস্তু থাকে, নিউক্লিয়াসে যে ছোট এবং অধিকতর ঘন বস্তু থাকে, নিউক্লিয়াসে ছোট ও অধিকতর, নিউক্লিয়াসে ছোট ও অধিকতর ঘন, ছোট ও অধিকতর ঘন বস্তু, নিউক্লিয়াসে ছোট এবং অধিকতর ঘন বস্তু, নিউক্লিয়াসে ছোট সাইজে ছোট কিন্তু হচ্ছে অধিকতর ঘন, অনেক ঘন বস্তু, ছোট ও অধিকতর ঘন বস্তুকে নিউক্লিওলাস বলে, নিউক্লিওলাস বলে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ নিউক্লিওলাস এবং নিউক্লিওলাস এর মধ্যে এই নিউক্লিওলাস আগে আবিষ্কার হয়েছে। আমাদের এটা আবিষ্কার হয়েছে কবে, নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে কবে, সাল বলি নেই, সাল অবশ্যই বলতে হবে 1831 সালে। এই নিউক্লিয়াস আবিষ্কার হয় কত সালে, নিউক্লিয়াস আবিষ্কার হয় 1831 সালে। এটা আবিষ্কার করে কে, আবিষ্কার যেই করুক 1831 সালে আবিষ্কার করেছে। কত সালে আবিষ্কার করেছে, 1831 সালে রবার্ট ব্রাউন এটা আবিষ্কার করেছে 1831 সালে। তারও আগে নিউক্লিওলাস আবিষ্কার হয়েছে, তারও আগে নিউক্লিওলাস আবিষ্কার হয়েছে। তার মানে মাইক্রোস্কোপের নিচে প্রথমে যে ঘন বস্তুটা দেখা গিয়েছিল সেটা কিন্তু নিউক্লিওলাসই ছিল। সো নিউক্লিওলাস সবার আগে আবিষ্কার হয়েছে, এটা আবিষ্কার হয়েছে ওইটা 1831, এটা 1781 সালে। 1781 সালে এটা আবিষ্কার করছে রবার্ট ব্রাউন, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী ফন্টানা 1781 সালে, বিজ্ঞানী ফন্টানা, অবশ্যই মনে রাখতে হবে এই নাম। আর 1781 সালে ফন্টানা নিউক্লিওলাস আবিষ্কার করেন, নিউক্লিওলাস আবিষ্কার করে, 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 নিউক্লিওলাস আবিষ্কার করে। ঠিক আছে, নিউক্লিওলাস আবিষ্কার করে। এই নিউক্লিওলাস সাধারণত ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে লাগানো থাকে। এই নিউক্লিওলাসটা বেসিক্যালি ক্রোমোজোমের সাথে রিলেশন, এরা ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, ক্রোমোজোমের যে জায়গায় লাগানো থাকে তাকে বলি স্যাটেলাইট। এই নিউক্লিওলাস ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে লাগানো থাকে। নিউক্লিওলাস ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, নিউক্লিওলাস ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, নিউক্লিওলাস ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, নিউক্লিওলাস ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, লাগানো থাকে, নিউক্লিওলাস ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে লাগানো থাকে। নিউক্লিওলাস কি হয়, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে লাগানো থাকে। এই ক্রোমোজোমের যে জায়গাটায় নিউক্লিওলাস লাগানো থাকে সেই স্থানটাকে বলা হয় স্যাটেলাইট, 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 সেই স্থানটাকে বলি স্যাট বা স্যাটেলাইট বলা হয়। তাহলে হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের হচ্ছে এই মাথায় আমাদের নিউক্লিওলাসটা যুক্ত, ক্রোমোজোমের এই মাথায় নিউক্লিওলাসটা যুক্ত আছে, যুক্ত যদি লাগানো থাকে তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা বলি হচ্ছে স্যাটেলাইট, তখন তাকে আমরা বলি হচ্ছে স্যাটেলাইট, স্যাটেলাইট বা এটাকে বলা হয় স্যাট বলা হয়, স্যাটেলাইট বা স্যাট বলা হয়। নিউক্লিয়াসে নিউক্লিওলাস
ক্রোমোজোমে যে স্থানে লেগানো থাকে তাকে স্যাটেলাইট বা স্যাট বলা হয়, স্যাটেলাইট বা স্যাট বলা হয়, ঠিক আছে, স্যাটেলাইট বা স্যাট বলা হয়। এর কাজ হচ্ছে আরএনএ সংশ্লেষ করা, প্রোটিন সংশ্লেষ ও সংরক্ষণ, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। কাজ হচ্ছে এই আমাদের নিউক্লিওলাসের কাজ কি, নিউক্লিওলাসের কাজ হচ্ছে আরএনএ আরএনএ সংশ্লেষ, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ, আরএনএ ও বিভিন্ন আরএনএ সংশ্লেষ, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ। আর আরেকটা বিষয় হচ্ছে তোমার সেকেন্ড কথা হচ্ছে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। নিউক্লিওটাইড কি, এটাও একটু ধৈর্য রাখো, সামনে পড়বো। নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে, কালকের ক্লাসে আমরা নিউক্লিওটাইড পড়বো, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। লেখা শেষ করো, তোমাদের প্রশ্ন উত্তর সেশন এখনই শুরু হবে লেখা শেষ হওয়ার পর। আচ্ছা ওকে, এখন বলো তোমাদের কার কি প্রশ্ন আছে, কি বোঝো? নিউক্লিয়াস কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট? খুব বেশি না, খুব বেশি না। ছবিটা আঁকা শিখতে পারো। তোমাদের এই চ্যাপ্টারে সিকিউর জন্য মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাস্টের অংশগুলো। আমরা কালকে থেকে যা পড়া শুরু করব, ডিএনএ আরএনএ, ওই জায়গাটা মেইন ইম্পর্টেন্ট। ফার্স্টের অংশ থেকে নিউক্লিয়াস প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া এগুলো দিতে পারে। ভাইয়া পুরাটা আরেকবার বুঝালে ভালো হয়। আচ্ছা পুরাটা বুঝাবো। স্যাট ক্রোমোজোমটা কই থাকে একটু নির্দিষ্টভাবে দেখাই দিলে ভালো হতো। দেখাই তো দিছি, এটা এক এক জায়গায় থাকতে পারে, এটা জায়গা নির্দিষ্ট না, এটা ক্রোমোজোমের যে কোনো জায়গায় লেগে থাকতে পারে। ক্রোমোজোমের যে জায়গায় ওরা লেগে থাকবে সেটাকেই বলা হবে স্যাটেলাইট। এই যে ক্রোমোজোমে এই জায়গাটায় লেগে আছে না, এটা কি অংশটাকেই বলবো আমরা স্যাটেলাইট। আচ্ছা আসো, তো আমরা হচ্ছে যে একটু রিভিউ করি আমাদের নিউক্লিয়াসে আমরা যতটুকু পড়েছি। অনেক কিছু তো পড়ে ফেলেছি। শুক্রবার মর্নিং সকাল সকাল সবার একটু ঘুম ঘুম ভাব লাগে, পড়তে ভাল লাগে না, বা অনেকের বাইরে পড়া থাকে। তো আসো আমরা একটু রিভিউ করি যে নিউক্লিয়াস জিনিসটা আমাদের কি। নিউক্লিয়াস জিনিসটা হচ্ছে কোষের প্রাণকেন্দ্র বা কোষের হচ্ছে আমাদের মস্তিষ্ক। নিউক্লিয়াস যে জিনিসটা আছে, নিউক্লিয়াস জিনিসটাকে আমরা কি বলি? নিউক্লিয়াস জিনিসটা হচ্ছে আমাদের কোষের প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা, কোষের প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা, কোষের প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা বা কোষের মস্তিষ্ক, এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা নিউক্লিয়াস। নিউক্লিয়াস জিনিসটা যে আছে, নিউক্লিয়াসটাকে বলি কোষের প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা বা কোষের মস্তিষ্ক, এটাকে বলি নিউক্লিয়াস বলি। এই যে দ্বিস্তরী ঝিল্লি, এটা কি দ্বারা আবৃত? এটা একটা ঝিল্লি দ্বারা আবৃত, দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত, প্রোটোপ্লাজমে অবস্থিত। কোথায় অবস্থিত? প্রোটোপ্লাজমে অবস্থিত। এটা কিন্তু সাইটোপ্লাজমে থাকে না। প্রোটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু ক্রোমাটিন জালিকা ধারণ করে, যে অঙ্গাণু কি ধারণ করে? যে অঙ্গাণু এই ক্রোমাটিন জালিকা ধারণ করে তাদেরকে নিউক্লিয়াস বলে। ক্রোমাটিন জালিকা ধারণ করে তাদেরকে কি বলবো আমরা? নিউক্লিয়াস বলে। তাই দ্বিস্তরী ঝিল্লি দ্বারা, ফার্স্ট অফ অল দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত প্রোটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু ক্রোমাটিন জালিকা ধারণ করে তাদেরকে নিউক্লিয়াস বলি। এই নিউক্লিয়াসের আবিষ্কারককে বিজ্ঞানী রবার্ট ব্রাউন হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কারক। রবার্ট ব্রাউন নিউক্লিয়াসের আবিষ্কারক। রবার্ট ব্রাউন হচ্ছে 1831 সালে হচ্ছে অর্কিডের পাতায়, অর্কিড গাছের পাতায় আমাদের হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করে। অর্কিড গাছের পাতায় নিউক্লিয়াস আবিষ্কার করে। অর্কিড গাছের পাতায় হচ্ছে আমাদের কি আবিষ্কার করে? অর্কিড গাছের পাতায় নিউক্লিয়াস আবিষ্কার করে। এই নিউক্লিয়াস কথাটা অর্কিড বা এটার বাংলাতে একে কিন্তু রাসনাও বলা হয়। এই অর্কিড গাছের বাংলা কি? অর্কিড গাছকে বাংলায় রাসনা উদ্ভিদ বলা হয়। ঠিক আছে, কি আমি জানি না। এখন হচ্ছে যে এই ল্যাটিন নাক্স শব্দের অর্থ হচ্ছে নাট, এইখান থেকে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি হয়েছে।
নিউক্লিয়াসের আরেকটা নাম ক্যারিওনও ব্যবহার করা হয়, যার অর্থ হচ্ছে কেন্দ্রিকা, যার অর্থ কেন্দ্রিকা। এই যে আমরা ক্যারিও লিম্ফ কথাটা টার্ম পাইছি না নিউক্লিয়াসের ক্ষেত্রে, নিউক্লিওপ্লাজমের ক্ষেত্রে, প্রতি কোষে নর্মালি অন্তত একটা নিউক্লিয়াস থাকতে হবে, একটা নিউক্লিয়াস ছাড়া কোনো কোষ হবে না। কোনো কোনো কোষে নিউক্লিয়াসই নাই, দুইটা কোষ আছে স্পেশাল যাদের নিউক্লিয়াস নাই, তাও তাদের পরিণত অবস্থায়, মানে সব সময় না, তাদের লাইফ স্প্যানের একটা ফেজে নিউক্লিয়াস থাকে অপরিণত অবস্থায়, বাট পরিণত আরবিসি এবং পরিণত সিভ কোষ এই দুইটার মধ্যে কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। আর হচ্ছে যে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট, আর প্রাণী কোষকে বলা হয় সিনসাইট্রিয়াম বলা হয়। সিনোসাইট মানে কমন সেল, সিনসাইট্রিয়াম মানে টুগেদার সেল, মানে অনেক কোষগুলো একসাথে মিলিত হয়ে গেছে। পাঁচটা কোষ একসাথে মিলিত হলে পাঁচটা নিউক্লিয়াস, কিন্তু কাজ করতেছে একটা কোষ হিসাবে, তাহলে এক কোষে 5 নিউক্লিয়াস বললে তো সিনোসাইট বলছি। শৈবাল এবং ছত্রাকের মধ্যে দেখা যাচ্ছে, ছত্রাকের মধ্যে পেনিসিলিয়াম আর শৈবালের মধ্যে বাউচেরিয়া বট্রেডিয়াম, এই দুইটার মধ্যে দেখা যায়। সিনসাইট্রিয়াম হচ্ছে কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশিতে দেখা যায় বেসিক্যালি, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশিতে বেসিক্যালি দেখা যায়, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশিতে বেসিক্যালি দেখা যায়, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশিতে দেখা যায়, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশিতে মূলত দেখা যায়, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশিতে দেখা যায়, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশিতে হচ্ছে বেসিক্যালি দেখা যায় আমাদের হচ্ছে এই প্রাণী কোষের ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে আমাদের সাধারণত এরা বৃত্তাকার হয়, এছাড়াও নলাকার, ফিউজিফর্ম, নানা আকৃতি হতে পারে। প্রাণী কোষে নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে, কারণ প্রাণী কোষে কোষ গহ্বরগুলো ছোট ছোট ছড়ায় ছিটায় থাকে, নিউক্লিয়াসটা একদম কোষের সেন্টার জায়গা দখল করে থাকবে। আর উদ্ভিদ কোষে আমাদের এরা কোষ গহ্বরের এক পাশে থাকে, কোষ গহ্বরের এক পাশে এরা চলে যায়, কোষের 10 থেকে 15% জায়গা দখল করে। কিন্তু শুক্রাণু বা স্পার্মের ক্ষেত্রে এটা এক্সেপশনাল, শুক্রাণু বা স্পার্মের 90% জায়গায় তারা দখল করে রাখে, 90% জায়গায় তারা দখল করে রাখে। নিউক্লিয়াস 4টা জিনিস নিয়ে গঠিত। এক নম্বর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি বা এনভেলপ, নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি বা এনভেলপ। 2 নম্বর হচ্ছে নিউক্লিওপ্লাজম, 3 নম্বর হচ্ছে নিউক্লিওলাস, 4 নম্বর হচ্ছে ক্রোমাটিন তন্তু। তাই ক্রোমাটিন তন্তুটা আমরা পরে পড়বো, কারণ এটা বেসিক্যালি ক্রোমোজোমের সাথে রিলেটেড। তো এখানে অনেক কথাবার্তা বলা আছে, এগুলো বললেও তুমি বুঝবা না, যখন আমরা ক্রোমোজোমটা বুঝিয়ে দিব তখন তোমরা আবার সব বুঝে যাবা। এখন হচ্ছে আমরা এই জন্য নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি বা এনভেলপ, নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি বা এনভেলপ হচ্ছে নিউক্লিয়াসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস এবং নিউক্লিয়াসের একটা ডিফারেন্সিয়েশন পয়েন্ট। নর্মালি যে কোনো ঝিল্লির সাথে নিউক্লিয়ার ঝিল্লির একটা পার্থক্য আছে। নিউক্লিয়ার ঝিল্লি সকল ঝিল্লির মতো ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি, এবং এরা হচ্ছে যে আমাদের ওই সিঙ্গার নিকলসনের যে ফ্লুইড মোজাইক মডেল সে অনুযায়ী এই ঝিল্লিটা গঠিত হয়। এখানে একটা স্পেশাল জিনিস হচ্ছে এখানে একটা ছিদ্র বা রন্ধ্র থাকে, যা অন্য কোনো ঝিল্লিতে থাকে না। এই নিউক্লিয়ার রন্ধ্রগুলো 9 মিলিমিটারের মতো হয়, 9 মিলিমিটার না ন্যানোমিটার বলা, ন্যানোমিটার হওয়ার কথা, আমি মিলিমিটার বলছি, ন্যানোমিটার হবে, 9 ন্যানোমিটারের মতো হচ্ছে যে এরা হয়, 9 ন্যানোমিটারের মতো এরা হয়, 9 ন্যানোমিটারের মতো এরা হয়, 9 ন্যানোমিটারের মতো এরা হয়, 9 ন্যানোমিটার হয়। প্রোটিন নেটওয়ার্ক দ্বারা আবৃত থাকে, এই রন্ধ্রটা একদম খুলে দেয় না, এই রন্ধ্রটার মধ্যে কিছু জিনিস থাকে যারা কে ঢুকবে কে বের হবে এটা নিয়ন্ত্রণ করে, এদেরকে ট্রান্সপোর্টার প্রোটিন বলি। এরা সাইটোপ্লাজম থেকে বেসিক্যালি হচ্ছে আমাদের সাইটোপ্লাজম থেকে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন ফাইবার এদেরকে আলাদা করে। অভ্যন্তরীণ দ্রব্য বহিস্থ সাইটোপ্লাজমের দ্রব্যের মধ্যে সংযোগ রক্ষা করে, ভেতর থেকে কোনো কিছুকে বাইরে বা বাইরে থেকে কোনো কিছুকে ভেতরে যেতে সাহায্য করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে এটা যুক্ত থেকে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করে, নিউক্লিয়াসটাকে স্ট্রং করে তোলে, যে নিউক্লিয়াসটা বেশি নড়াচড়া করতে না পারে। এরপর হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম হচ্ছে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত ঘনস্বচ্ছ দানাদার তরল পদার্থকে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফকে বলে। এরা কি করে, নিউক্লিয়াস ধারণ করে, নিউক্লিওলাস ধারণ করে, ক্রোমাটিন জালক ধারণ করে, নিউক্লিয়াসের জৈবিক কাজে সাহায্য করে, এনজাইম ক্রিয়ার মূল ক্ষেত্র হিসেবে কাজ করে, এনজাইম ক্রিয়ার মূল ক্ষেত্র হিসেবে কাজ করে, এনজাইমটা যে কাজ করবে তার মূল ক্ষেত্র হিসেবে কাজ করে, এনজাইম ক্রিয়ার 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 মূল ক্ষেত্র হিসেবে কাজ করে, কারণ এখানের মধ্যেই আমাদের বিভিন্ন এনজাইম থাকে যারা আমাদের এই ক্রোমোজোমগুলো নিয়ে বিভিন্ন কাজ করতে সাহায্য করে। নিউক্লিওলাস, এরা নিউক্লিয়াসে অবস্থিত ছোট এবং অধিকতর ঘন বস্তুকে নিউক্লিওলাস বলে। 1781 সালে ফন্টোনা নিউক্লিয়াস আবিষ্কার করেন, দ্যাট মিনস নিউক্লিয়াস আগে আবিষ্কার হয়েছে নিউক্লিওলাসের। এবং হচ্ছে এই নিউক্লিয়াস ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, যে কোনো জায়গায় লাগানো থাকতে পারে ক্রোমোজোমে, যে জায়গাটায় লাগানো থাকবে সেই জায়গাটাকে কি বলা হয়, স্যাটেলাইট বা স্যাট বলা হয়। এরা আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ করে, এই আমাদের হচ্ছে নিউক্লিওলাস আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ করবে, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। নিউক্লিওটাইড কি ভাইয়া পড়বো আমরা সামনে, নিউক্লিওটাইড কি এখন না। আর আরেকটা থাকে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, এটা আমরা সামনে পড়বো, এই জায়গায় আপাতত ক্রোমাটিন তন্তু নিয়ে আমরা কথাবার্তা বলবো না। ঠিক আছে।
এখন বলো কোনো প্রশ্ন আছে কিনা। নিউক্লিওজোম, নিউক্লিওজোম কই পাইছি আমরা, নিউক্লিওজোম কোথাও বলছি? নিউক্লিওজোম নামে কোনো কিছু কথা তো বলিনি আমি। আচ্ছা, 33 পৃষ্ঠায় যে লেখা নিউক্লিয়াস সাইটোপ্লাজমে অবস্থিত, এই 33 পৃষ্ঠায় কোথায় বলা আছে নিউক্লিয়াস সাইটোপ্লাজমে অবস্থিত? আচ্ছা, নিউক্লিয়াস সাইটোপ্লাজমে অবস্থিত, এটা দিয়ে বেসিক্যালি বোঝাচ্ছে সাইটোপ্লাজমে থাকে, মানে সাইটোপ্লাজমের ভাসমান থাকে, এটা সাইটোপ্লাজমে অঙ্গাণু না। মানে বেসিক বিষয়টা হচ্ছে, ধরো তুমি এক হাঁড়ি তরকারি রান্না করলা, গরুর মাংস রান্না করলা, তুমি ধরো একটা হাঁড়ির মধ্যে গরুর মাংস রান্না করছো, সেখানে তুমি এক পিস আলু দিছো, একটা বড় আলু দিয়ে দিছো, আর সব হচ্ছে গরুর মাংস, ঠিক আছে। এখন এই যে হাঁড়িটা আছে, এই হাঁড়িটার ভেতর আমরা কি দেখতে পাচ্ছি? এই যে হাঁড়িটা আছে, এই হাঁড়িটা হচ্ছে কোষঝিল্লি। এই হাঁড়িটার ভেতর যে তরল পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা বা সাইটোপ্লাজমীয় তরল পদার্থ, মাংসগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর আলুটা হচ্ছে কি? আলুটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। তো এই আলুটা মূলত প্রোটোপ্লাজমের অংশ, কিন্তু এটা কি সাইটোপ্লাজমের মাঝেই থাকে না। সাইটোপ্লাজমটা, তরকারি থেকে কি আলুকে আলাদা করা যায় সহজে? তরকারির মধ্যেই তো আলু বিদ্যমান থাকে, কিন্তু আলুটা কিন্তু একটা ভিন্ন জিনিস। আলুটাকে চাইলে আমরা তুলে নিতে পারবো, তুলে নিলেও বাকি যে অংশ সেটাকে আমি সাইটোপ্লাজম বলবো। সাইটোপ্লাজমের দুইটা পার্ট থাকবে, একটা সাইটোপ্লাজমীয় মাতৃকা যেটা আমাদের তরকারির ঝোল, আর হচ্ছে মাংসগুলা, ঠিক আছে, বুঝতে পারছো এবার? কিন্তু এরা বেসিক্যালি প্রোটোপ্লাজমের অংশ। প্রোটোপ্লাস্ট আর প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি? প্রোটোপ্লাস্ট মানে যেখানে সজীব নির্জীব দুইটা বস্তুই থাকবে, দ্যাট মিনস কোষ প্রাচীরের ভেতরে যা আছে সব প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের মধ্যে সজীব বস্তুগুলাকে হচ্ছে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বলি, ঠিক আছে। ক্রোমাটিন পড়াবেন তাহলে কি? না না, ক্রোমাটিন ট্রান্সপোর্টারে বোঝা, ট্রান্সপোর্টার হচ্ছে সালমা, যে জিনিসটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট বা পরিবহন করে। এই রন্ধ্রের মধ্যে বিদ্যমান থাকে একটা প্রোটিন, যে প্রোটিনটা কোনো কিছুকে আমাদের নিউক্লিয়াসের ভেতর থেকে সাইটোপ্লাজমে বা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে যেতে সাহায্য করে, ট্রান্সপোর্ট করতে সাহায্য করে, তাকে ট্রান্সপোর্টার প্রোটিন বলে। বংশগতির সাথে কোনো সম্পর্ক নাই বইয়ে লেখা। কার বংশগতির সাথে কোনো সম্পর্ক নেই? নিউক্লিওলাসের কোনো সম্পর্ক বংশগতির সাথে নাই বলা আছে, কারণ এরা হচ্ছে যে ডিএনএ গঠন করে না, তো মানে ডিএনএ রিলেটেড কথা নাই, এই জন্য বংশগতির সাথে সম্পর্ক নাই বলছে। আচ্ছা, ক্রোমাটিন তন্তুটা আমরা হচ্ছে হোল্ড রাখবো। ক্রোমাটিন তন্তু নামে একটা অংশ থাকে, জাস্ট নাম জেনে রাখো, ক্রোমাটিন তন্তু থাকে। 4 নম্বর অংশের নাম ক্রোমাটিন তন্তু, এতটুকু জেনে রাখো, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, জাস্ট নাম জেনে রাখো যে ক্রোমাটিন তন্তু নামে কিছু আছে, কারণ ক্রোমাটিন তন্তুর ভেতরে যা কথাবার্তা এগুলো হচ্ছে যে আমরা বুঝবো না সহজে। আচ্ছা, আমরা যতক্ষণ আমরা ক্রোমোজোম না পড়ি। আচ্ছা, আরেকটা বিষয় আছে আমাদের এখানে, কোষস্থ নির্জীব বস্তু। আরেকটা বিষয় আছে আমাদের, আচ্ছা তাহলে আমাদের মোটামুটি কোষ রিলেটেড সবকিছু শেষ, কোষ রিলেটেড সবকিছু আমাদের শেষ, কোষ রিলেটেড সবকিছু আমাদের শেষ, একটা কোষের বেসিক গঠন আমাদের শেষ। এখন দেখো, কোষস্থ নির্জীব বস্তু, কোষস্থ নির্জীব বস্তু, কোষস্থ নির্জীব বস্তু, নির্জীব বস্তু। তো এই নির্জীব বস্তুর মধ্যে তো আমাদের 3টা জিনিস ছিল, তাই না? একটা ছিল সঞ্চিত খাদ্য, একটা ছিল হচ্ছে খরিত পদার্থ, একটা বর্জ্য পদার্থ, তাই না? 3টা পদার্থ ছিল না নির্জীব বস্তুর মধ্যে? এই নির্জীব বস্তু ইংরেজি কিন্তু আরগ্যাস্টিক সাবস্টেন্স। নির্জীব বস্তু বা একে আমরা বলি হয় আরগ্যাস্টিক, আরগ্যাস্টিক সাবস্টেন্স, আরগ্যাস্টিক সাবস্টেন্স, আরগ্যাস্টিক সাবস্টেন্স, ঠিক আছে, আরগ্যাস্টিক সাবস্টেন্স। এখানে হচ্ছে আমরা 3টা বিষয় দেখতে পাই, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বজ্র পদার্থ। তো এখানে এক্সট্রা কোনো কথাবার্তা নাই, সবই হচ্ছে সেম কথাবার্তাই আছে। আমরা অলরেডি কিন্তু পড়ে আসছি কি কি সঞ্চিত হয়, কি কি নিঃসৃত হয়, কি কি বর্জ্য পদার্থ হয়। এই বর্জ্য পদার্থের মধ্যে 2টা ইম্পর্টেন্ট কথা আছে, সূচের মতো বর্জ্য পদার্থ আছে কিছু, আঙ্গুরের থোকার মতো কিছু বর্জ্য পদার্থ আছে। সূচের মতো যারা তাদেরকে বলি হচ্ছে আমরা গ্রাফাইট, আঙ্গুরের থোকার মতো যারা তাদেরকে বলি সিস্টোলিথ। আমাদের এই বর্জ্য পদার্থের মধ্যে বর্জ্য পদার্থের মধ্যে 2 টাইপের বর্জ্য পদার্থ থাকে, সূচের মতো, সূচের মতো
গঠনওয়ালা বজ্র পদার্থ থাকে, আরেকটা বজ্র পদার্থ থাকে আঙ্গুরের থোকার মতো গঠন থাকে তার। আঙ্গুরের থোকার মতো গঠন, আঙ্গুরের থোকার মতো গঠন, আঙ্গুরের থোকার মতো গঠন। সূচের মতো গঠন হইলে গ্রাফাইট বলা হয়, আর আঙ্গুরের থোকার মতো হইলে তাকে সিস্টোলিট বলা হয়। গ্রাফাইট, গ্রাফাইট, সিস্টোলিট। ঠিক আছে, তো আমরা ক্রোমোজোম পড়বো নেক্সট। এখন ক্রোমোজোমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, মজার বিষয়, একটু একটু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ক্রোমোজোম। তো আমরা এখন ক্রোমোজোম পড়বো, ঠিক আছে। আমরা একটু ব্রেক নিব, ব্রেকের পর ক্রোমোজোম পড়বো। ব্রেক কি বাদ। অ্যাঙ্কর প্রোটিন, এটা আবার কি? অ্যাঙ্কর মানে কি জানো? অ্যাঙ্কর মানে ধরে রাখে। এই যে প্রোটিনে একটা নেটওয়ার্ক থাকে না, তার মধ্যে একটা প্রোটিন থাকে যেটা ধরে রাখে এই ট্রান্সপোর্টার প্রোটিনকে, তাকে অ্যাঙ্কর প্রোটিন বলে। আচ্ছা, পরীক্ষায় নিউক্লিয়াসের অবস্থান জানতে চাইলে কি লিখবা? প্রোটোপ্লাজম নাকি সাইটোপ্লাজম? প্রোটোপ্লাজম লিখবা। আট মিনিট পর আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে? হাঁটাহাঁটি করে আসো। ক্রোমোজোম পড়বো, কেউ যায়ও না, খুব ইম্পর্টেন্ট বিষয়। আরো 1 ঘন্টা ক্লাস হবে।
ওকে, চলে আসছি। তো আমরা হচ্ছে ক্রোমোজোম পড়বো, খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস ক্রোমোজোম। ক্রোম মানে রং, ক্রোম মানে রং, আর সোম মানে কি দেহ। সোমা সোম সোমা দিয়ে কি বোঝায় দেহ। তাহলে ক্রোমোজোম মানে রং সমৃদ্ধ দেহ। ক্রোমোজোম মানে কি রং সমৃদ্ধ দেহ। ক্রোমোজোম মানে হচ্ছে রং সমৃদ্ধ দেহ। ক্রোমোজোম মানে হচ্ছে রং সমৃদ্ধ দেহ, ঠিক আছে। ক্রোমোজোম মানে রং সমৃদ্ধ দেহ। তাহলে হচ্ছে ক্রোমোসোম বলতে কি বোঝায়, রং সমৃদ্ধ দেহ বা রঙিন দেহ বা রঙিন বস্তু। আমাদের কোষের মধ্যে যেটা রঙিন বস্তু থাকবে সেটাকে বলবো আমরা ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের অন্যতম প্রধান উপাদান। যে ক্রোমাটিন তন্তুগুলো দেখতে পাচ্ছি তারা বেসিক্যালি কি আমাদের ক্রোমোজোম। ক্রোমাটিন তন্তু যারা দেখতে পাই সেটা বেসিক্যালি ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম মানে কি রঙিন দেহ বা আমাদের নিউক্লিয়াসে অবস্থিত আমাদের রং ধারণকারী যে অংশগুলো থাকে তাদেরকে আমরা ক্রোমোজোম বলি। ক্রোমোজোম মানে রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ, ঠিক আছে। ক্রোমোসোম, 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 ক্রোমোজোম, ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম, ক্রোমোজোম, ক্রোমোজোম। ক্রোমোজোম মানে কি, ক্রোম মানে কি রং। ক্রোম, গুগল ক্রোম, গুগল ক্রোম ইউজ করি না। ক্রোম মানে কি, ক্রোম মানে হচ্ছে রং, রং। ক্রোম মানে হচ্ছে রং। আর সোম মানে কি, সোম কথাটা আসছে সোমা থেকে। সোমা মানে কি, সোমা মানে হচ্ছে দেহ, সোমা মানে দেহ। তাহলে রং ধারণকারী দেহ বা বস্তুকে ক্রোমোজোম বলি। রং ধারণকারী, যাদেরকে রং দিলে, মানে বিষয়টা হচ্ছে ওরা রং ধরে বসে থাকে, মানে ওরা রঙিন না, বাট বেসিক্যালি তুমি যদি ওদের সাথে কোনো রং মিশাও, একটা কোষে যদি তুমি রং দাও, রং বা ডাই কেন দিবা, কোষের মধ্যে মন চাইছে রং বা ডাই দিবা, দিলা, দিলে ওরাই শুধুমাত্র রংটাকে ধারণ করবে, আর কেউ রংটা ধারণ করে না। তাহলে রং ধারণকারী, রং ধারণকারী, রং ধারণকারী, রং ধারণকারী বস্তু বা দেহ, রং ধারণকারী বস্তু, বস্তু বা দেহ, বস্তু বা রং ধারণকারী দেহকে, বস্তুকে, বস্তুকে, বস্তু বা দেহ, বস্তু বা দেহ, টার্মটা এভাবে, বস্তু বা দেহকে, বস্তু বা দেহকে, দেহকে ক্রোমোজোম বলে। তাহলে ক্রোমোজোম বলে, ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসে অবস্থান করে, ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোম কোথায় থাকে, ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসে অবস্থান করে, নিউক্লিয়াসে অবস্থান করে। কোথায় থাকে, নিউক্লিয়াসে অবস্থান করে। এবং কার্ল নাগেলি উদ্ভিদ কোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন সর্বপ্রথম কার্ল নাগেলি। কার্ল নাগেলি, কার্ল নাগেলি আরেকটা জিনিস আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে বলতে পারবা? কার্ল নাগেলি হচ্ছে যে আমাদের সর্বপ্রথম, কার্ল নাগেলি, কার্ল নাগেলি, কার্ল নাগেলি সর্বপ্রথম নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন, প্রত্যক্ষ করেন। তাহলে খেয়াল করো, কার্ল নাগিন, কার্ল নাগিন, কালো নাগিন, কার্ল নাগেলি সর্বপ্রথম হচ্ছে আমাদের নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। কোষঝিল্লি, ইয়েস, কোষঝিল্লি, কোষঝিল্লি, কোষঝিল্লির নামকরণটা কার্ল নাগেলি করছে। রাসায়নিক গঠন ও কাজ পড়েনি, কিসের রাসায়নিক গঠনের কাজ পড়েনি রে, কিসের রাসায়নিক গঠনের কাজ পড়েনি ভাইয়া? নিউক্লিয়াস কি প্রোটোপ্লাজমে অবস্থিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু? আরে নিউক্লিয়াস কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না, নিউক্লিয়াস কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না। হ্যাঁ সাব্বির, এই কথাটা বলতে পারো যে সাইটোপ্লাজমে অবস্থিত প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু, এইটা খুব সুন্দর কথা বলছো, এটা বলতে পারো যেটা একটা প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু যেটা সাইটোপ্লাজমে অবস্থিত। সাইটোপ্লাজমে অবস্থিত কথাটার সাথে আমি একমত না, কারণ সাইটোপ্লাজমে অবস্থিত না, প্রোটোপ্লাজমে থাকে। সাইটোপ্লাজমটা হচ্ছে কি, যে বললাম না একটা তরকারি, তরকারির মধ্যে আলু আছে একটা, এখন আলুটা কই কি বলবা, কি এটা কি প্রোটোপ্লাজমের অংশ না সাইটোপ্লাজমের অংশ? এরা প্রোটোপ্লাজমের অংশ, এরা সাইটোপ্লাজমীয় অংশ, সাইটোপ্লাজমের অংশ না। কারণ আমরা হচ্ছে যখন তোমার একদম ফার্স্টে আমরা হচ্ছে কোষের গঠন পড়ছিলাম, একদম ফার্স্টে যখন আমরা কোষ নিয়ে পড়ালেখা করছি, তখন কিন্তু আমরা এইটা কোনটা কই আছে এটা কিন্তু একদম স্পেসিফিক্যালি একটা ছক পড়াইছিলাম তোমাদের। ছকটা গেল কই, এই যে ছকটা পড়েছিলাম। এই ছকের মধ্যে দেখো সজীব বস্তু বা প্রোটোপ্লাজম, এই সজীব বস্তু বা প্রোটোপ্লাজমের তিনটা অংশ ছিল, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তাই নিউক্লিয়াস একটা আলাদা ইন্টিটি। এখন নিউক্লিয়াসটা কই থাকে? নিউক্লিয়াসটা বেসিক্যালি প্রোটোপ্লাজমের অংশ, এটা সাইটোপ্লাজমে বিদ্যমান থাকে, বাট এটা কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না। নিউক্লিয়াস হচ্ছে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না। ক্লিয়ার হয়েছে বিষয়টা?
বইয়ের পার্সেন্টেজ গুলো কি একটু আসবে না এক্সামে? সাইমা আসতে পারে, তুমি যদি চাও যে একটু আসুক তাহলে আমরা দিব পরীক্ষার মধ্যে পার্সেন্টেজ গুলা, বাট বেসিক্যালি পরীক্ষার মধ্যে এরকম সংখ্যাগত তথ্য বায়োলজিতে মোস্ট লাইকলি আসে না, ঠিক আছে? কারণ এত তথ্য তুমি আসলে মনে রাখতে পারবে না। তুমি সাইমা চিন্তা করো যে আমরা এই পর্যন্ত যা যা পড়েছি এত কিছু যদি তুমি মনে রাখতে যাও, প্রায় 69 পেজের পড়ালেখা করেছি, এত কিছু তুমি কিন্তু তোমার পক্ষে মনে রাখা, এইখানে যা পড়িয়েছি সেগুলো মনে রাখাই তোমার পক্ষে কষ্টকর। এর বাইরে আরো ইনফরমেশন যদি তুমি মনে রাখতে যাও তাহলে দেখা যাবে তুমি অনেক কিছুই ভুলে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। আসো তাহলে খেয়াল করে দেখো যে আমাদের এই কার্ল নাগেলি সর্বপ্রথম নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন, এতটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। আমরা আরো অনেক বিজ্ঞানীর নাম আছে, আমরা সেই বিজ্ঞানীর নামগুলোয় যাব না, আমাদের অনেক বিজ্ঞানীর নামের কথাবার্তা বলা আছে, আমরা সেখানে যাব না, ঠিক আছে? আর এইরা হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে নর্মালি এদের সংখ্যা প্রজাতি ভেদে 2 থেকে 1600টা হতে পারে। আমাদের বডিতে কয়টা ক্রোমোজোম আছে বলো তো? মানব দেহে কয়টা ক্রোমোজোম আছে? সবাই ক্লাসে উপস্থিত সবাই বলো, মানব দেহে কয়টা ক্রোমোজোম আছে? মানব দেহে কয়টা ক্রোমোজোম আছে? ভাই আরেকটু সাউন্ড বাড়ান। সাউন্ড সাউন্ড নিয়ে সমস্যার কি সমাধান করব বলো? আমি তো, কেউ বলে সাউন্ড ঠিক আছে, কেউ বলে সাউন্ড ঠিক নাই। আমার এখান থেকে তো সাউন্ড, এটা তো ইনপুট সাউন্ড। আমাদের 46টা ক্রোমোজোম আছে। তো এই ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমাদের 2 থেকে 1600টা ক্রোমোজোম থাকতে পারে, 2 থেকে 1600টা ক্রোমোজোম আমাদের থাকতে পারে। তাহলে আমাদের ক্রোমোজোম সংখ্যা কয়টা হতে পারে? ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 1600টা ক্রোমোজোম সর্বোচ্চ হতে পারে। ক্রোমোজোম সংখ্যা হচ্ছে প্রজাতি ভেদে 2 থেকে 1600, সংখ্যা হচ্ছে প্রজাতি ভেদে, সংখ্যা প্রজাতি ভেদে, ক্রোমোজোম সংখ্যা হচ্ছে প্রজাতি ভেদে, ক্রোমোজোম সংখ্যা হচ্ছে প্রজাতি ভেদে, প্রজাতি ভেদে হচ্ছে আমাদের প্রজাতি ভেদে ক্রোমোজোম সংখ্যা প্রজাতি ভেদে হচ্ছে আমাদের কত হতে পারে? ক্রোমোজোম সংখ্যা প্রজাতি ভেদে, ক্রোমোজোম সংখ্যা প্রজাতি ভেদে হচ্ছে আমাদের 2 থেকে 1600টি ক্রোমোজোম থাকতে পারে, 2 থেকে 1600টি ক্রোমোজোম থাকতে পারে, 2 থেকে 1600টি ক্রোমোজোম থাকতে পারে। যেমন এই সংখ্যাগত ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, কয়টা ক্রোমোজোম থাকতে পারে? ক্রোমোজোম থাকতে পারে, থাকতে পারে। এখন 2টা ক্রোমোজোম কার মধ্যে থাকে, 1600টা ক্রোমোজোম কার মধ্যে থাকে, সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। এই যে আমাদের হচ্ছে যে সর্বনিম্ন 2টা ক্রোমোজোম যে আছে, এই 2টা ক্রোমোজোম থাকা যায়, পাওয়া যায় হচ্ছে গোলকৃমিতে। এই যে সর্বনিম্ন 2টা ক্রোমোজোম, সর্বনিম্ন 2 ক্রোমোজোম, সর্বনিম্ন 2 ক্রোমোজোম, সর্বনিম্ন 2 ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে গোলকৃমিতে। ক্রোমোজোম ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে গোলকৃমিতে, আমাদের হচ্ছে গোলকৃমিতে, 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 গোলকৃমিতে। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে আমাদের অ্যাসকারিস মেগালোসেফালাস, অ্যাসকারিস মেগালোসেফালাস, অ্যাসকারিস, 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 অ্যাসকারিস মেগালো, অ্যাসকারিস মেগালোসেফালাস, অ্যাসকারিস মেগালোসেফালাস, সেফালাস, অ্যাসকারিস মেগালোসেফালাস। এর মধ্যে সর্বনিম্ন 2টা ক্রোমোজোম পাওয়া যায়। আর সর্বাধিক 1600টা ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে রেডিওলারিয়া। আমরা হচ্ছে যে রেডিওলারিয়ার নাম পড়ছি না, আমাদের হচ্ছে যে তোমার রেডিওলারিয়া প্রাণী জগতের একটা শ্রেণীবিন্যাসের মধ্যে ছিল। সর্বোচ্চ আমাদের হচ্ছে কয়টা ক্রোমোজোম দেখতে পাবো আমরা? সর্বোচ্চ হচ্ছে আমাদের এখানে 1600 ক্রোমোজোম, সর্বোচ্চ 1600 ক্রোমোজোম আমাদের পাওয়া যায় রেডিওলারিয়া, রেডিওলারিয়া, রেডিওলারিয়া নামক প্রাণীতে, রেডিওলারিয়া নামক হচ্ছে যে আমাদের প্রোটোজোয়া, রেডিওলারিয়া নামক প্রোটোজোয়াতে, রেডিওলারিয়া নামক প্রোটোজোয়াতে, রেডিওলারিয়া নামক প্রোটোজোয়াতে, রেডিওলারিয়া নামক প্রোটোজোয়াতে, রেডিওলারিয়া নামক প্রোটোজোয়াতে হচ্ছে যে আমরা এটা দেখতে পাই সর্বোচ্চ 1600 ক্রোমোজোম। রেডিওলারিয়া নামক প্রোটোজোয়াতে আমরা সর্বোচ্চ 1600 ক্রোমোজোম দেখতে পাবো, ঠিক আছে? সর্বোচ্চ 1600 ক্রোমোজোম দেখতে পাবো। এটা হচ্ছে অলাক্যান্থা, অলাক্যান্থা, যেমন এটা একটা উদাহরণ হচ্ছে অলাক্যান্থা। তো এটা মনে রাখতে হবে যে সর্বনিম্ন ক্রোমোজোম কই পাওয়া যায়, সর্বোচ্চ ক্রোমোজোম কই পাওয়া যায়। তাহলে দুইটাই কিন্তু প্রাণী কোষ চলে আসলো। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন ক্রোমোজোম কয়টা দেখতে পাই? উদ্ভিদ কোষের ক্ষেত্রে সর্বোচ্চ 1600 ক্রোমোজোম আমাদের পাওয়া যেতে পারে, ঠিক আছে? তো হচ্ছে আমরা এতটুকু জিনিস, এই দুইটা কথা অবশ্যই মনে রাখবো। এখন হচ্ছে আমাদের বইয়ে বিভিন্ন উদ্ভিদ দিয়ে তার ক্রোমোজোম সংখ্যার কথা বলা আছে, যে এই উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা কত, ওই উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা কত। তো এই ক্রোমোজোম সংখ্যার যে চার্টটা আছে, এই চার্টটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ আকারে পরীক্ষার মধ্যে আসতে পারে। আচ্ছা তারাও তোমাদের একটু বই দেখাই।
এত সাউন্ড তো কম হওয়ার কথা না রে, যে একদমই শুনতে পাও না, ফোনটা কানে ধরে শুনি। এত সাউন্ড কম হওয়ার কি কথা, এতই কি সাউন্ড কম? মানে বাকিদের কাছে কি এতই সাউন্ড কম মনে হচ্ছে যে ফোন কানে ধরে শুনতে হবে? এটা তো একটু মানে এত সাউন্ড তো কম হওয়ার কথা না। তাই তুমি একটা হেডফোন নিয়ে নাও বাবা। দেখি আমাদের মাইক্রোফোনটা আপগ্রেড করতে হবে। এই যে একটা ছক আছে দেখো, ছকটাকে আমরা নিয়ে যাই আমাদের এখানে। আজকে কি যে ইন্টারন্যাশনাল। দেখো এখানে হচ্ছে আমাদের অনেকগুলো বৈজ্ঞানিক নাম এবং তাদের ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে। দেখো যেমন ধান, অরাইজা স্যাটিভা, এটা তোমরা বই থেকে দেখতে পারো চাইলে। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা। গমের বৈজ্ঞানিক নাম। এখানে তোমাদের দুইটা কাজ। এক নাম্বার কাজ হচ্ছে বৈজ্ঞানিক নামগুলো তোমাকে মুখস্থ করতে হবে। দুই নাম্বার কাজ হচ্ছে তোমাকে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা মনে রাখতে হবে। তো বৈজ্ঞানিক নাম মনে রাখার কাজটা আমরা প্রথমে করি। ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা, এটা ছোটবেলা থেকে আমরা জানি। গমের বৈজ্ঞানিক নামটা আমরা অ্যাড করব ট্রিটিকাম অ্যাস্টিভাম। ভুট্টার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়া মেইস। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালিয়াম সেপা। তাহলে ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা, গমের বৈজ্ঞানিক নাম ট্রিটিকাম অ্যাস্টিভাম, ভুট্টার বৈজ্ঞানিক নাম জিয়া মেইস, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম সেপা। তাহলে এই কয়টা বৈজ্ঞানিক নাম মনে রাখবো। তামাক, আমরা যে তামাক নিয়ে এত সেন্সিটিভ পুরো দুনিয়াব্যাপী, যেটা থেকে খুব খারাপ কিছু জিনিস তৈরি হয়, যেটা আমাদের হচ্ছে যে যুব সমাজ বা জেনারেশনকে ধ্বংস করে দিতে পারে, তামাক। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নিকোটিয়ানা ট্যাবাকাম। পাটের বৈজ্ঞানিক নাম করকরাস ক্যাপসুলারিস। জব, হর্ডিয়াম ভালগারি। জব থেকে বেসিক্যালি জবের আটা। আমি যখন হচ্ছে মানে জবের রুটি, আমি যখন মক্কা গেছিলাম হচ্ছে উমরা করতে, তখন ওইখানে দেখলাম যে ওরা সব যে রুটিটা খায়, ওই রুটির সাথে আমাদের দেশে ব্রেডের পার্থক্য আছে। কি, ওই দেশে ওরা জবের রুটি খায়। হর্ডিয়াম ভালগারি। ওইখানে মানুষের বৈজ্ঞানিক নাম হোমোস্যাপিয়েন্স আমরা জানি। গরুর বৈজ্ঞানিক নাম বস ইন্ডিকা। কবুতরের বৈজ্ঞানিক নাম কলম্বা লিভিয়া। গিনিপিগের বৈজ্ঞানিক নাম ক্যাভিয়া পোর্সিলাস। গোলকৃমি অ্যাসকারিস মেগালোসেফালাস আমরা পড়লাম। হাইড্রার মধ্যে হাইড্রা ভালগারিস। তাহলে এই বৈজ্ঞানিক নামগুলো মনে রাখতে হবে। দেখো গরুর নামের মধ্যে কিন্তু বস আছে। তাহলে আমরা যে এই যে একজন একজনের বস ডাকি, বস বস বস। ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে সবার মধ্যে নিজের বস বলার একটা হচ্ছে যে তাগিদ ছিল, যে কিছু হইলেই বস 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 এরকম করতো ছেলেরা। তো তোমাদের সময় ছিল কি না জানি না, মানে হচ্ছে যে নিজের বস বইলে আমরা ছোটবেলায় খুব মজা পাইতাম, যে ধরো কিছু একটা করে ফেলছি বা হচ্ছে একটা জায়গায় আমি একটু ভালো হয়ে গেছি, তখন এরকম কলার টুচে বস 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 এরকম করতাম। তো পরে আবার যারা বেশি বস বস করতো ওদের পচানোর জন্য হচ্ছে যে এটার ফুল ফর্ম বের করা হইলো বাংলাদেশ অরিজিনাল সুপার সুইপার, ঠিক আছে। এরকম আরো বিভিন্ন হচ্ছে যে ফুল ফর্ম বের করে মজা করা হইতো।
হ্যাঁ, দাগানোগুলো পড়লেই হবে শুধু। কারণ এই যে দাগানোগুলো আছে এগুলা পড়লেই আমাদের আশা করি কভার হয়ে যাবে, কারণ সব তো তুমি মনে রাখতে পারবা না স্বাভাবিক। তো ধানের আমাদের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা 24, আর গমের হচ্ছে 24-এর উল্টা, 24 উল্টা এলে হয় কত, 42। ভুট্টার আমাদের ক্রোমোজোম সংখ্যা 20, পেঁয়াজের ক্রোমোজোম হচ্ছে 16, তামাকের হচ্ছে 28, পাটের হচ্ছে 14, জব এর 14। তাহলে পাট আর জব সেম, ধান গম উল্টা 24 42। আর হচ্ছে ভুট্টা হচ্ছে 20, পেঁয়াজ হচ্ছে 16, তামাক 28। মানুষের ক্ষেত্রে তো 46, গরুর ক্ষেত্রে ছিল 60, কবুতরের ক্ষেত্রে ছিল 80। ঠিক আছে, তাহলে কবুতরটা কিন্তু আমরা এখানে সবচেয়ে বেশি, ছকের মধ্যে সবচেয়ে বেশি কবুতর দেখতে পাচ্ছি। গিনিপিগের 64, আর হচ্ছে হাইড্রার ক্ষেত্রে 32। এর জাস্ট একবার একটু পড়বা, মনে থাকতে পারলে তো ভালো, মনে রাখতে না পারলেও আমাদের খুব বেশি বিপদ হতে পারে। যে কয়টা দাগায় দিছি সে কয়টা অন্তত মনে রাখতে হবে। ধানের কত, 24, গম 42, ভুট্টা 20, পেঁয়াজ 16, তারপর তামাক হচ্ছে কত, 28, আর জব আর পাট দুইটাই 14। মানুষ হচ্ছে তো 46, গরু বস হচ্ছে 60, কবুতর হচ্ছে কলম্বা লিভিয়া 80, গিনিপিগ ক্যাভিয়া পোর্সিলিস 64, গোলকৃমি দেখতে পেলাম, হাইড্রা দেখতে পেলাম এখানে আমরা। ঠিক আছে, আচ্ছা এখন আসো ক্রোমোজোমের ভৌত গঠন নিয়ে আমরা পড়বো, যে ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের ভৌত গঠন আমাদের কি, ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যে কি কি রয়েছে, এবং ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যে মেইন জিনিস হচ্ছে আমাদের এই ক্রোমাটিন তন্তু। ক্রোমোজোমের ভৌত গঠন, ক্রোমোজোমের ভৌত গঠন, ক্রোমোজোমের ভৌত গঠন, ক্রোমোজোমের ভৌত গঠন, ভৌত গঠন, ক্রোমোজোমের ভৌত গঠন, ক্রোমোজোমের ভৌত গঠন, ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যেই সেই আমাদের বহুল আকাঙ্ক্ষিত ক্রোমাটিন টার্মটা চলে আসে। ক্রোমাটিন, ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যে আমাদের কি টার্মটা চলে আসে, ক্রোমাটিন, ক্রোমাটিন, ক্রোমাটিন। ঠিক আছে, ক্রোমাটিন, ক্রোমাটিন। ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যে কি আসে, ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যে আসে হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন, ক্রোমোজোমের মূল উপাদান হলো ক্রোমাটিন, ক্রোমোজোমের মূল উপাদান হলো ক্রোমাটিন। এটা হচ্ছে ক্রোমোজোমের মূল উপাদান। এটা কিভাবে তৈরি হয় সেটা আমাদের জানতে হবে। ক্রোমোজোমের মূল উপাদান, ক্রোমোজোমের মূল উপাদান, ক্রোমোজোমের মূল উপাদান। আচ্ছা খেয়াল করে দেখো, আমাদের ক্রোমোজোমের মূল উপাদান বলতেছি আমরা ক্রোমাটিন, মূল উপাদান বলতেছি ক্রোমাটিন। বেসিক্যালি এখানে কিভাবে হয়, বেসিক্যালি হচ্ছে ডিএনএ এবং ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন। ডিএনএর সাথে কি প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন। ডিএনএ এবং হিস্টোন প্রোটিনগুলা আমাদের হচ্ছে যে আমাদের এই যে ধরো হিস্টোন প্রোটিন, একটা দুইটা তিনটা চারটা এরকম হিস্টোন প্রোটিনগুলো এভাবে থাকে। এই হিস্টোন প্রোটিনের আশেপাশে হচ্ছে আমাদের ডিএনএ প্যাঁচায়, হিস্টোন প্রোটিনের আশেপাশে হচ্ছে আমাদের ডিএনএ প্যাঁচায়, হিস্টোন প্রোটিনের আশেপাশে ডিএনএ প্যাঁচায়, এরকম প্যাঁচায় 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 তৈরি করে হচ্ছে কি হিস্টোন প্রোটিন। ডিএনএর সাথে প্যাঁচায় 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 হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ মিলে তৈরি করে হচ্ছে নিউক্লিওজোম। ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন এগুলো প্যাঁচায় তৈরি করে হচ্ছে কি নিউক্লিওসোম। পেঁচিয়ে পেঁচিয়ে কি তৈরি করে, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন পেঁচিয়ে তৈরি করে যে গঠনটা, সেই গঠনটাকে বলা হয় নিউক্লিওসোম, নিউক্লিওসোম। এই ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন প্যাঁচায় কি তৈরি করে, ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন প্যাঁচায় তৈরি করে হচ্ছে নিউক্লিওসোম। ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন প্যাঁচায় তৈরি করে হচ্ছে আমাদের নিউক্লিওসোম, 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 নিউক্লিওসোম। ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন প্যাঁচায় কি তৈরি করে, নিউক্লিওসোম। এই ডিএনএ এবং ডিএনএর সাথে হিস্টোন প্রোটিনগুলো প্যাঁচায় 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 কি তৈরি করে, নিউক্লিওসোম। এই নিউক্লিওজোমগুলো আরো প্যাঁচিয়ে, নিউক্লিওজোমগুলো আরো পেঁচিয়ে তৈরি করে হচ্ছে ক্রোমাটিন। নিউক্লিওজোমগুলো আরো প্যাঁচায় তৈরি করে হচ্ছে ক্রোমাটিন তন্তু। সেই ক্রোমাটিন তন্তুগুলা আরো প্যাঁচায়া তৈরি করে হচ্ছে, পেঁচিয়ে তৈরি করে হচ্ছে ক্রোমোজোম। আরো প্যাঁচায় কি তৈরি করে, আরো প্যাঁচায় তৈরি করে হচ্ছে ক্রোমোজোম। আরো প্যাঁচায় কি তৈরি করে, আরো প্যাঁচায় তৈরি করে হচ্ছে ক্রোমোজোম। আরো পেঁচিয়ে কি তৈরি করে, আরো পেঁচিয়ে তৈরি করে হচ্ছে ক্রোমোজোম। আরো পেঁচিয়ে কি তৈরি করে, আরো পেঁচিয়ে তৈরি করে ক্রোমোজোম। তাহলে খেয়াল করো যে আমাদের এই ক্রোমোজোমের মূল উপাদান কি, ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ক্রোমাটিন। ক্রোমোজোমের মূল উপাদান কি, ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ক্রোমাটিন। ক্রোমোজোম যে আছে, ক্রোমোজোমের মূল উপাদান কি, ক্রোমোজোমের মূল উপাদান ক্রোমাটিন। তাহলে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন মিলিত হয়ে কি তৈরি করে, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন পেঁচিয়ে তৈরি করে হচ্ছে নিউক্লিওজোম। এই নিউক্লিওজোমটা প্যাঁচায় তৈরি করে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তুটা প্যাঁচায় তৈরি করে ক্রোমোজোম। তাই ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন প্যাঁচায় তৈরি করে নিউক্লিওজোম, নিউক্লিওজোম প্যাঁচায় তৈরি করে ক্রোমাটিন, সেই ক্রোমাটিনটা আরো প্যাঁচায় তৈরি করে হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম জিনিসটা হচ্ছে আসলে আমাদের অনেক প্যাঁচানো একটা রূপ, অনেক প্যাঁচানো একটা রূপ। হিস্টোন প্রোটিন জিনিসটা কি, হিস্টোন প্রোটিন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা হচ্ছে
এই নিউক্লিয়াসের মধ্যে আশেপাশে থাকে। এই হিস্টোন প্রোটিনের চারপাশে ডিএনএ গুলা পেঁচায় 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 যে গঠনটা তৈরি করে তাকে বলে নিউক্লিওজোম। এই নিউক্লিওজোম গঠিত হওয়ার পর সেটা আরো পেঁচায় 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 তৈরি করে কি ক্রোমাটিন তন্তু। সেই ক্রোমাটিন তন্তুটা আরো পেঁচায় 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 তৈরি হয় কি ক্রোমোজোম। এই ক্রোমাটিন তন্তুটা আবার দুই টাইপের দেখা যায়, একটাকে বলি হেটারোক্রোমাটিন আর একটাকে বলি ইউক্রোমাটিন। একটাকে বলি হচ্ছে হেটারোক্রোমাটিন, একটাকে বলি হচ্ছে হেটারোক্রোমাটিন, একটাকে বলি হেটারোক্রোমাটিন হেটারোক্রোমাটিন হেটারোক্রোমাটিন, আরেকটাকে বলি হচ্ছে আমরা ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন, আরেকটাকে বলি হচ্ছে আমরা ইউক্রোমাটিন। একটা হচ্ছে হেটারোক্রোমাটিন আরেকটা হচ্ছে ইউক্রোমাটিন, একটা হচ্ছে হেটারোক্রোমাটিন আরেকটা হচ্ছে ইউক্রোমাটিন। দুই ধরনের ক্রোমাটিন পাবো। হেটারোক্রোমাটিন হচ্ছে যে ক্রোমাটিনটা অধিক কুণ্ডলিত এবং অধিক কুণ্ডলিত হলে নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করবে। হেটারোক্রোমাটিন হচ্ছে অধিক কুণ্ডলিত, অধিক কুণ্ডলিত অনেক বেশি হচ্ছে যেটা পেঁচানো থাকে, অধিক কুণ্ডলিত অধিক কুণ্ডলিত অধিক কুণ্ডলিত অধিক কুণ্ডলিত বলে হচ্ছে এখানে নিষ্ক্রিয় ডিএনএ থাকে, নিষ্ক্রিয় ডিএনএ থাকে, নিষ্ক্রিয় ডিএনএ থাকে, নিষ্ক্রিয় ডিএনএ। যদি নিষ্ক্রিয় ডিএনএ হয়ে যায় একটা জায়গায়, অধিক কুণ্ডলিত আছে ডিএনএটা আমাদের কেমন হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। অধিক কুণ্ডলিত ডিএনএটা নিষ্ক্রিয়, ঠিক আছে। অধিক কুণ্ডলিত এবং ডিএনএ নিষ্ক্রিয় হইলে এখানে কিন্তু আমাদের কোনো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এরকম কিছু এখানে হবে না। তো এখানে আমাদের নিষ্ক্রিয় ডিএনএ এবং এখানে এমআরএনএ তৈরি হয় না, এমআরএনএ তৈরি হয় না, এমআরএনএ তৈরি হয় না, এখানে কি হয় না, এমআরএনএ তৈরি হয় না। আর ইউক্রোমাটিনটা হচ্ছে কম কুণ্ডলিত, কম কুণ্ডলিত আমাদের সক্রিয় ডিএনএ থাকে, কম কুণ্ডলিত। এখানে ডিএনএটা হবে হচ্ছে সক্রিয় ডিএনএ, সক্রিয় ডিএনএ, এবং এখানে এমআরএনএ ও প্রোটিন তৈরি হবে, এমআরএনএ, কারণ এমআরএনএ তৈরি হয় ডিএনএ থেকে, আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তো এখানে হচ্ছে আমাদের সবগুলো প্রসিডিউর এই জায়গায় হচ্ছে আমাদের হয়, এখানে সবগুলো প্রসিডিউর আমাদের হয়। ঠিক আছে, তাই দেখো তো ক্রোমাটিন বিষয়টা কি বুঝছো কিনা। আর কত পেঁচাবে, যতক্ষণ ওর পেঁচাইতে মন চায় ততক্ষণ পেঁচাবে। লেখা হয়েছে। তাহলে ক্রোমোজোমের ভৌত গঠনে 1 নম্বরে আমরা ক্রোমাটিন পাইলাম। 2 নম্বরে হচ্ছে আমরা সেন্ট্রোমিয়ার পড়ব। সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের মধ্যে সব অঞ্চল তো রঞ্জিত থাকে, একটা অঞ্চল থাকে অরঞ্জিত। এই যে ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোমের বেসিক গঠন আমরা একটু দেখি, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এটা হচ্ছে একটা ক্রোমোজোম দেখতে, ঠিক আছে, খরগোশের ইয়ার মতো, কানের মতো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি একটা ক্রোমোজোম দেখতে, ঠিক আছে। এই ক্রোমোজোমের মধ্যে এই অঞ্চলটা অরঞ্জিত থাকে, বাকি সব অঞ্চল স্টেন নিলেও এই অঞ্চলটা অরঞ্জিত থাকে। এটা একদম সেন্ট্রালের একটা অঞ্চল, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার বলা হয়, সেন্ট্রোমিয়ার বলা হয়। এই সেন্ট্রোমিয়ারের সাথে একটা ছোট্ট একটা অংশ সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে এভাবে, সেন্ট্রোমিয়ারের সাথে এভাবে যুক্ত। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের সাথে এভাবে ছোট ছোট দুইটা অংশ যুক্ত থাকে। এই ছোট ছোট অংশ দুইটাকে কি বলি আমরা, এই ছোট ছোট অংশ দুইটাকে বলি আমরা কাইনেটেকার, কাইনোটেকার, ঠিক আছে। আচ্ছা, আর এই যে আমাদের হচ্ছে ক্রোমোজোমের মধ্যে এই ভেতরে তো হচ্ছে আমাদের কি থাকে, কুণ্ডলিত
ক্রোমাটিন থাকে, ক্রোমাটিন তন্তু, যেটা পেঁচায় পেঁচায় আমাদের হচ্ছে ক্রোমোজোমটা তৈরি হয়েছে। তো এখন হচ্ছে যে আমাদের এই তো গেল সেন্ট্রোমিয়ার, কাইনোটেকার, আর এর ভেতরে ক্রোমাটিন তন্তু থাকে, এই বাহুগুলাকে বলা হয় ক্রোমাটিড। এই ভেতরের তন্তুগুলাকে কি বলা হয়? ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু। এই বাহু দুইটাকে কি বলা হয়? বাহু দুইটাকে বলা হয় হচ্ছে, বাহু দুইটা যে আছে, বাহু দুইটাকে বলি আমরা ক্রোমাটিড। এই বাহু দুইটাকে কি বলি? এই বাহু দুইটাকে বলা হয় ক্রোমাটিড, ক্রোমাটিড বলি এই বাহু দুইটাকে। এই প্রান্তে আমাদের হচ্ছে যে দুই প্রান্তীয় প্রান্তের অংশটুকুকে বলা হয় টেলোমিয়ার, টেলোমিয়ার, টেলোমিয়ার। প্রান্তীয় অংশগুলোকে কি বলা হয়? টেলোমিয়ার বলি আমরা। আর হচ্ছে যে আমাদের এই যে এই জায়গায় যে ভাঁজটা দেখো লম্বা হয়ে ভাঁজ হয়ে গেছে না, এই জায়গার ভাঁজটাকে বলা হয় মুখ্য কুঞ্চন, মুখ্য কুঞ্চন, মুখ্য কুঞ্চন। এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের নিচে আমাদের হচ্ছে এরকম, এটা কি? এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা যে জায়গাটায় যুক্ত সেই জায়গাটাকে বলি আমরা স্যাটেলাইট। এবং নিউক্লিয়াস যুক্ত হওয়ার জন্য যে একটা ভাঁজ বা চিকুন হইল যে জায়গাটা, আগে তো একটা প্রাইমারি কুঞ্চন বা প্রাইমারি ভাঁজ গেছে, এটা হবে কি? গৌণ কুঞ্চন, এটা হবে গৌণ কুঞ্চন। মুখ্য কুঞ্চন তো গেল, এখন আসে কি? এটা হচ্ছে গৌণ কুঞ্চন, গৌণ কুঞ্চন, গৌণ কুঞ্চন। ঠিক আছে? কুঞ্চন মানে কি? কুঞ্চন মানে হচ্ছে ভাঁজ বা ভাগ। ঠিক আছে? এইটা আমাদের তাইলে, আর এই ক্রোমোজোমের এটা একটা বাহু, বাহুর আরেক নাম হচ্ছে ক্রোমাটিড, বাহু বা ক্রোমাটিড। আর এই পাশে আরেকটা বাহু বা ক্রোমাটিড দেখতে পাচ্ছি, বাহু বা ক্রোমাটিড দেখতে পাচ্ছি। চিত্র হচ্ছে কি? চিত্র হচ্ছে আমাদের চিত্র ক্রোমোজোম। আর কিছু বাকি গেছে? বাকি যায়নি। ছবিটা আঁকো। এই ক্রোমোজোমের ছবি কিন্তু পরীক্ষায় আসবে, এমসিকিউ আকারে, সিকিউ আকারে, নানাভাবে পরীক্ষার মধ্যে তোমাকে দিয়ে জ্বালাবে। এমআরএনএ কি? এমআরএনএ জিনিসটা হচ্ছে একটা আরএনএ, আমরা পড়বো কালকে যখন আরএনএ গঠন পড়বো, তার মধ্যে একটা আরএনএ আছে এমআরএনএ, যেটাকে মেসেঞ্জার আরএনএ। স্যাটেলাইট কি? এটা এক্সামে আসলে কি দিব? এর সংজ্ঞা দিতে হবে নাকি অণুজীবে? স্যাটেলাইটের সংজ্ঞা আছে ওইটা, অণুজীবেরটা দিবেন না, এখন এখানে সংজ্ঞাটাই দিবেন স্যাটেলাইট বললে। অণুজীব থেকে স্যাটেলাইটের সংজ্ঞা আসবে না দোলা। তারপর হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ। এদিকে ওদের প্রশ্ন দেখি যে আসলাম রেকর্ডেড করতে, লাইভ এখনো চলছে, কয় স্লাইড পার হয়েছে? এই তাও তুই ক্লাস করিস না কেন? তোর বাটালি মাইট দিতে হবে। চিত্রটা আবার একটু বুঝিয়ে দেন। ক্রোমাটিড কি? এখন ছুটি হবে, কয় স্লাইড পড়েছে? জীবন যুদ্ধে অনেক বেশি পিছিয়ে গেছি, আসলাম রেকর্ডেড করতে, ঘুম আসতেছে, স্যার বাকিটার পড়িয়েন, আজকে আর ভালো লাগতেছে না। ওকে, মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ। আচ্ছা,
দেখো এই ছবিটা হচ্ছে যে আমাদের একটা ক্রোমোজোমের ছবি। ক্রোমোজোমের মাঝে একটা গোলটুস দিবা, দুই পাশে দুইটা কান, দুই দিক দিয়ে দুইটা কান বের করে দিবা। গোলটুসটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, যেটা হচ্ছে যে অরঞ্জিত অঞ্চল। এই সেন্ট্রোমিয়ারের পাশে একটা ছোট্ট ক্ষুদ্র অংশ থাকে যেটাকে নাম হচ্ছে কাইনোটেকার। এই যে লম্বা লম্বা দুইটা অংশ দুই পাশে থাকে এগুলো হচ্ছে বাহু, বা এই বাহুর আরেকটা নাম হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড জিনিসটা কি? ক্রোমাটিড মানে হচ্ছে ক্রোমোজোমের বাহু, ঠিক আছে। এই ক্রোমাটিডগুলো কি দিয়ে গঠিত হয়েছে? ক্রোমাটিন তন্তু দিয়ে গঠিত হয়েছে। ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, কাইনেটেকার, এবং হচ্ছে এই সেন্ট্রোমিয়ারটা যেখানে তৈরি হয় সেই জায়গাটা একটু ভাঁজ হয়ে যায়। তো দেখো জিনিসটা এরকম ছিল, ভাঁজ হয়ে দেন হচ্ছে সেন্ট্রোমিয়ার গঠিত হয়েছে। এই যে ভাঁজটা, এই ভাঁজটাকে বলে কুঞ্চন, এটাকে বলে মুখ্য কুঞ্চন বলা হয়। আর হচ্ছে এই ক্রোমোজোমের ঠিক অপোজিটের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি? ক্রোমোজোমের ঠিক অপোজিটের ক্ষেত্রে আমরা ক্রোমোজোমের ক্ষেত্রে নিজ দিকে প্রতি ক্রোমোজোমে, প্রতি না মানে পুরা নিউক্লিয়াসের মধ্যে একটা, যে কোনো একটা ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস যুক্ত থাকে। সো নিউক্লিওলাস যে জায়গায় যুক্ত থাকে সেই জায়গাটাকে স্যাটেলাইট বা স্যাট বলা হয়, এবং নিউক্লিওলাস যুক্ত জায়গাটাকে স্যাটেলাইট বা স্যাট বলে। নিউক্লিওলাস যুক্তের জন্য আবার ভাঁজ হইতে হয়, সেই ভাঁজটাকে বলা হয় গৌণ কুঞ্চন বলা হয়। আজকে এতটুকুই, আর পড়াবো না আজকে। আজকে তোমরা মানুষ কম, আমারও পড়ার মধ্যে একটা জোশ আসতেছে না। আমরা নেক্সট ক্লাস, কালকের ক্লাসটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। এই চ্যাপ্টারের উপর যতগুলা ক্লাস নিয়েছি আমরা, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস কালকে হবে, যেখানে আমরা এই ক্রোমোজোমের এই অংশটা শেষ করে ডিএনএ এবং আরএনএ পড়াবো, ঠিক আছে। এটা হচ্ছে কালকের মানে এই পুরো চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস কালকে। সো কালকের ক্লাসটা কোনোভাবেই মিস করো না। সবাই যত কষ্টই হোক লাইভে উপস্থিত থাকবা কালকের ক্লাসে, ঠিক আছে। কালকের ক্লাস রাত 10টা 15-তে হবে। থ্যাংক ইউ অল, আজকের মতো এখানে আলবিদা, চিরবিদায়। মুখ্য কুঞ্চন হচ্ছে ভাঁজটা, মুখ্য কুঞ্চন হচ্ছে ভাঁজ, তোমার বডিতে ভাঁজ, এই ভাঁজ, এই ভাঁজটাকে বলতেছি মুখ্য কুঞ্চন। ভাঁজ শেষ হওয়ার পর তোমার কোমর শুরু হয়ে গেছে, তাহলে তোমার কোমর আর ভাঁজ কি সেম? সেম না। টু এন কি? টু এন পড়াইছি রে সামিয়া আলম। আগের ক্লাসগুলো মনে হয় তুমি মিস গিয়েছে, আগের ক্লাসগুলো একটু দেখে নিও সামিয়া। হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন কি? হিস্টোন প্রোটিন হচ্ছে একটা প্রোটিনের ক্লাসিফিকেশন, হিস্টোন প্রোটিন। আর যারা হিস্টোন প্রোটিন না তাদেরকে নন হিস্টোন প্রোটিন বলে। ওকে, আল্লাহ হাফিজ।